করতে শুরু করো। ঐন্দিলা, তোর ভিডিওটা অন কর। সো বেসিক্যালি সবাই যারা এসেছে সবাইকে গুড ইভিনিং জানাই। স্যারকে গুড ইভিনিং জানাচ্ছি। যেটা মেনলি আমার এখানে গুড বলার ইভিনিং। কয়েকটা উদ্দেশ্য, অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি কতগুলো পয়েন্টে আজকে যেটা ডিসকাশন পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে ডিজাইনিং, তারপর আছে মার্চেন্ডাইজিং, তারপর আছে মার্কেটিং। এই পুরো তিনটে ডিফারেন্ট সেগমেন্ট। তো তিনটেতেই আলাদা আলাদা ভাবে কোনো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা যায় অথবা কাজ করা যায়, কোম্পানি কাজ করার মতো পজিশন দেয়। এক নম্বর আছে ডিজাইনিং। এই ডিজাইনিং ডিজাইন বেস করে কাজ করা যায়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো পর্যন্ত ওই লেভেলে পৌঁছয়নি যেখানে শুধুমাত্র ডিজাইনার বলে কাউকে অ্যাপয়েন্ট করে রাখা হবে কোম্পানি। তো ইটস বেসিক্যালি অল আর মাল্টিটাস্কিং। তো ডিজাইনারের যে কনসেপ্ট, যে ডিজাইনিং এ রাখছে, তাকে ডিজাইনিং এর সাথে সাথে মার্চেন্ডাইজিং আইদার অর মার্কেটিং কোনো একটা পোর্শন রাখতে হবে সঙ্গে। তো মার্কেটিং আর মার্চেন্ডাইজিং দুটোর মধ্যে একটা খুব সামান্য একটা পার্থক্য রয়েছে। মার্চেন্ডাইজিং এর মধ্যে যে জিনিসটা রয়েছে বেসিক্যালি হ্যান্ডলিং টু আ ফরেন ক্লায়েন্ট অর রেগুলার ক্লায়েন্ট, সে লোকালও হতে পারে, ক্লায়েন্ট হ্যান্ডলিং। তার সঙ্গে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, যেটা থাকে হচ্ছে প্রোডাক্ট হ্যান্ডলিং, এবং প্রোডাক্টের যে মার্চেন্ডাইজিং সেটা প্রোডাকশন করে সিগমেন্ট পর্যন্ত অনেকটা রেসপন্সিবিলিটি থাকে। বাট মার্কেটিং পোর্শনে এতটা রেসপন্সিবিলিটি থাকে না, এখানেও থাকে ক্লায়েন্ট হ্যান্ডলিং, বাট এই ক্লায়েন্টটাকে ডেভেলপ করাটা হচ্ছে একটা মেন প্রায়োরিটি টার্গেট থাকে। এখন ম্যাক্সিমাম কোম্পানি ফোকাস করছে মার্চেন্ডাইজিং এর চেয়ে মার্কেটিং। আর এই মার্কেটিং এর ক্ষেত্রে কতগুলো স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যেটা হ্যাঁ ডে বাই ডে কাজ করতে গিয়ে একটু হেক্টিক লাগে, বাট ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস সার্চিং ওভার ইন্টারনেট। আমরা রিসেন্ট কিছু সিনারিওতে জানি যে চায়নাতে ইউএস এর ম্যাক্সিমাম কোম্পানি চায়না থেকে ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে। তো চায়না থেকে ইম্পোর্ট বন্ধ করার এগেনস্টে তারা কতগুলো কান্ট্রি আছে যেখানে তারা সুইচ করতে চাইছে। তার মধ্যে ভিয়েতনাম রয়েছে, কম্বোডিয়া রয়েছে, আর তার সঙ্গে একটা কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া। আমরা ভিয়েতনাম বা কম্বোডিয়ার যে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার ধারে কাছে দিয়ে যাই না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো অতটা লেভেলের ডেভেলপ নয়, বাট আমরা ট্রাই করছি, আমরা চেষ্টা করছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মতো ইনভেস্টমেন্ট রয়েছে, পার্সেন্স রয়েছে, স্কিল রয়েছে। দরকার একটা দরকার হচ্ছে একটা উদ্যোগটা কখন নিতে পারবো, যখন আমাদের হাতে একটা হিউজ ভলিউম কোয়ান্টিটি আসবে। তো এটা একটা ভাইস ভার্সা থিং, এটা একটা বিজনেস এথিক্স। যারা কাস্টমার আছে তারা ভাবছে যে আমার তো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাহলে আমার উপর সে ইনভেস্ট করবে, আমার উপর ভরসা করবে কিসের জন্য? সে আমাকে অর্ডার দিলে তবে আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো। আর আমরা ভাবছি আমার হাতে অর্ডার এলে তবে আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো। তো এই জন্য কোনো একটা কারণে এটা ক্লিক করছে না। মার্কেটিং এ এখন তো আমাদের ফোকাস আছে ইউএসএ মার্কেটের যতগুলো কোম্পানি রয়েছে, যেটা ওভার দ্য ইন্টারনেট সার্চ করেই পাওয়া যায় যে কারা কারা সেল করছে ওভার দ্য ইউএস মার্কেট। তারা ইম্পোর্ট করছে চায়না থেকে অথবা অন্য কান্ট্রি থেকে। তো তারা এখন চাইছে যে ইন্ডিয়া থেকে কিছু মাল নেবে। তো আমরা তাদেরকে কিভাবে সোর্স করবো? অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা কান্ট্রি নিয়ে বলছি, ইউএসএ নিয়ে বলছি। তো তারা চাইছে, কিন্তু তারা কন্ট্যাক্টটা পাবে কোথায়? আমার কোম্পানি ডিটেলস সে জানবে কিভাবে, সে ভরসা করবে কি করে? আরো একটা ব্যাকলগ রয়েছে এখানে। ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম স্প্যাম হয় ইউএসএ তে, ম্যাক্সিমাম লেভেল অফ স্প্যাম হয়। এটা একটা ভীষণ বড় ব্যাকল্যাগ, মানে যেটা নিয়ে আমরা কোনোভাবে ক্লিয়ার করাটা খুব ডিফিকাল্ট। তো কতগুলো শুধু মেল করা বা মেল করে নিজেদের ইন্ট্রোডাকশন দেওয়া, এতে করে ব্যাপারটা ক্লিক না করতে পারে। তার জন্য দরকার ওভারঅল স্টাডিটা কিরকম? ওদের ইন্টারনেট আমি কিছু কিওয়ার্ড ইউজ করলাম, যে ইউএসএ কোম্পানিজ ইম্পোর্টিং ফ্রম চায়না, ইউএসএ লেদার হ্যান্ডব্যাগ কোম্পানিজ, একটা কিওয়ার্ড। গুগল এমন একটা পোর্শন যেখানে আমি যা সার্চ করব রিলেটেড সার্চ রেজাল্টস আমাকে দেবে, কিন্তু কিওয়ার্ডটা যতটা স্পেসিফিক হবে ততটা ভালো রেজাল্ট আমি পাবো, সার্চ রেজাল্ট আমি পাবো। তো এক্ষেত্রে কিওয়ার্ড সার্চিংটা আমি এর আগেও সম্ভবত কাউকে বলেছিলাম যে কিওয়ার্ড সার্চিংটা ইজ আ ভাইটাল থিং। কিওয়ার্ড সার্চিংটা তখনই ডেভেলপ হয় যখন আমরা কন্টিনিউয়াস সার্চ করতে থাকি। তো সার্চ রেজাল্ট কোয়ালিটিটা আমরা দেখতে দেখতে বুঝতে পারবো যে কিভাবে সার্চিংটা হয়। মার্কেটিং এর একটা হিউজ পোর্শন হচ্ছে ওয়েব সার্চিং। এটাকে বলা হয় ডেটা মাইনিং, আ কাইন্ড অফ ডেটা মাইনিং। আমি আমি কোনো কোম্পানির তরফ থেকে যখন কাউকে রিক্রুট করা হয়, আইদার তাকে কোনো ডেটা সিট প্রোভাইড করা হয়, অথবা ব্লাইন্ডলি তাকে বলে দেওয়া হয় ইউ আর গিভেন আ মার্কেট, উই আর গিভিং ইউ আ মার্কেট। যে সাপোজ ইটস ইউএসএ, আমি ইউএসএ মার্কেট তোমাকে দিলাম, এই ইউএসএ মার্কেট নিয়ে তুমি রিসার্চ করো,
কোন কোন কোম্পানি আছে সেটাকে দেখো, সেটাকে চার্ট আউট, একটা চার্ট তৈরি করো এক্সেল। সেই কোম্পানিগুলো কি ধরনের মালে কাজ করে, কোম্পানিগুলো কি ধরনের, তারা কোথা থেকে মাল ইম্পোর্ট করে, এই এতগুলো পয়েন্ট একটা এক্সেল শিটে নোট করতে হবে। তারপরের কাজ আসে সেই কোম্পানিকে যখন জট ডাউন করা হবে সেটাকে একটা ক্রস চেকিং করা হয়, যে কোনগুলো ঠিকঠাক কোম্পানি, কোনগুলোতে আমরা কাজ করতে পারি, কোনগুলো আমাদের রিচের বাইরে, সেগুলো ডিসাইড দেখার পরে আমরা একটা সেগ্রিগেশন করি। সেখান থেকে তাদেরকে অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচটা কিভাবে হয়, ওভার দ্য ইন্টারনেট সেই কোম্পানির ডিটেলস চেক করা হয়, সেই কোম্পানির কোনো ফোন নাম্বার, সেই কোম্পানির কোনো ইমেল আইডি, যেখানে আমরা আমাদের কোম্পানি প্রোফাইল, কোম্পানি ডিটেলস তাদেরকে প্রোভাইড করি। প্রথম মেল তারা পড়ে না, অ্যাজ ইউজুয়াল এরকম পার ডে 5টা 6টা 10টা এমনকি 100টা পর্যন্ত মেল তারা পেতে পারে ইন্ডিয়া থেকে, যেহেতু ইন্ডিয়া সবাই এখন চাইছে ইউএসএ তে বিজনেস করতে। তো তারা মেলটা কেন পড়বে, মেলের যে সাবজেক্ট লাইন আছে সেই সাবজেক্ট লাইনটাকে মোর স্পেসিফিক হওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে আমার বক্তব্যটা কি, আমি যে অথেন্টিকেটেড। মানে একেবারে রেগুলার মেলের মতো মেল না করে একটা নির্দিষ্ট সুন্দরভাবে একটা প্রেজেন্ট করা, যাতে তাকে বেশি পড়তে না হয়, বাট একটা ইমপ্রেশন পায় যে আমি কোন কোম্পানি থেকে কথা বলছি, কি চাইছি, আমি চাইছি তার সঙ্গে বিজনেস করতে, সে কেন বিজনেস করবে আমার সাথে, সেই পোটেনশিয়ালটা তাকে জানান। তো ইটস দ্য রেগুলার প্রসেস, কোথাও ক্লিক করে কোথাও ক্লিক করে না, বাট এই ধৈর্যটাকে মেনটেন করা, এটা মার্কেটিং এর বড় কাজ। তো মার্কেটিং করতে গেলে আমার কতগুলো জিনিস যেটা জানতে হবে, কেউ যদি নোট করতে চায় নোট করে নিতে পারে। ফার্স্ট হচ্ছে এগুলোকে কি স্কিল বলছি, কি স্কিল। যদি আমি কোনো ইন্টারভিউতে বসে তাকে আমি প্রশ্ন করি যে তুমি মার্কেটিং এ আসতে চাইছো, তোমার কি স্কিল কি আছে, তোমাকে কেন আমি মার্কেটিং এ নেবো, হোয়াই, হোয়াই এর কতগুলো স্পেসিফিক উত্তর আছে। এই উত্তরটা আমি এতদিন ইন্ডাস্ট্রিতে থেকে পেয়েছি, আমি যখন ফেসার ছিলাম সেই উত্তর দিতে পারিনি, এই উত্তর দেওয়া আমার পক্ষে পসিবল ছিল না, যদি আমি মার্কেটিং এ ঢুকিনি। তো তাহলেও এরকম স্কিলের মধ্যে ফার্স্ট কি স্কিল আসছে, কিওয়ার্ড সার্চিং। কিওয়ার্ড সার্চিং এমন একটা স্কিল, আমি যে ইন্টারভিউয়ার বসে আছে সে বুঝতে পারে নাও বুঝতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, পারলো কি পারলো না আমার, কিন্তু এই জায়গাটা হচ্ছে ডিফারেন্স। আমার সামনের লোকটা বুঝতে পারলো কি পারলো না সেটা কথা না, কিন্তু আমি যেটা বলছি সেটা যেন আমি বুঝি, নিজের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কনফিডেন্স লেভেলটা তোমার চোখ থেকে প্রকাশ পায়, যখন সামনে ইন্টারভিউয়ার বসে থাকে সে তোমার দিকে তাকিয়ে এই ব্যাপারটা বুঝতে পারে যে তুমি যেটা বলছো সেটা নিয়ে তুমি কনফিডেন্ট কিনা, অথবা ওই বইয়ের খাতায় বা পৃষ্ঠাতে পড়ে আসা কোন একটা ওয়ার্ড বলছো। তো কিওয়ার্ড সার্চিংটা নিয়ে তুমি যদি তোমার জানা থাকে, কিওয়ার্ড সার্চিংটা কি বেসিক্যালি, তোমাকে যে টপিক দিয়ে সার্চ করতে দিল সেই টপিকটা তুমি তোমার মতো করে খুঁজতে পারবে উইদাউট এনিবডিজ হেল্প। कीवर्ड सर्चिंग में पेन आने में তো কিওয়ার্ড সার্চিং এর ক্রাইটেরিয়া গুলো নিজেদের জেনে রাখা, সেটাকে কন্টিনিউয়াস একটা প্রসেসে নিজেদেরকে ডেভেলপ করা। কারণ আমাদের সবার কাছে ইন্টারনেট আছে, আমরা ফেসবুক স্ক্রল করি লটস অফ টাইম, সেখানে অনেক কিছু দেখি, অনেক কিছু অ্যাড দেখি, অনেক কোম্পানি দেখতে পাই, অনেক লেদার কোম্পানি দেখতে পাই। তো সেগুলো দেখে সেগুলোর নাম দিয়ে সার্চ করা, তারা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে, প্রোডাক্টের দাম কিরকম আছে, কি ধরনের দামের প্রোডাক্ট বিক্রি করে, রিচ কতটা, কতগুলো স্টোর আছে। এবার আমি স্পেসিফিকেশনে আসছি যে কোম্পানি যখন কিওয়ার্ড সার্চ করে সেখান থেকে পারফেক্ট বা বেস্ট কোম্পানি তুমি কিভাবে চুজ করবে, তাহলে তোমার মার্কেট সম্বন্ধে জানা দরকার। মার্কেট সম্বন্ধে জানতে গেলে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় না। এই যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে শপিং করি তখন আমরা কি দেখি, আমি কোনো একটা জামা দেখলাম, একটা ড্রেস দেখলাম, ড্রেসটা দেখে আমার খুব পছন্দ হলো, ড্রেসটার দাম অ্যামাজনে দেখাচ্ছে, তার কাপড় কোয়ালিটি সমস্ত কিছু আমরা ডিটেলসে গিয়ে চেক করলাম, তার দাম দেখাচ্ছে 899 টাকা। আমি সেম ড্রেসটাকে টাটা ক্লিক অথবা অ্যামাজনে গিয়ে চেক করলাম, সিমিলার টাইপ, আমি নট দ্য সেম ড্রেস বলছি, সেম ড্রেস অনেক সময় পাওয়া যায় না একই জায়গাতে। তো সেখানে গিয়ে সিমিলার টাইপ অফ ড্রেসের দাম দেখলাম 599 টাকা, তাহলে আমরা বুঝলাম ইটস আ ওভার কস্ট। আমি সিমিলার টাইপ অফ জিনিস এখানে পাচ্ছি 599 টাকায়, ওখানে 899 বলছে, তাহলে এটা ওভার কস্ট, আমি এখান থেকে নেবো না, আমি তার বদলে এখান থেকে নেবো। এটা হচ্ছে মার্কেট স্টাডি, ইটস এ কাইন্ড অফ মার্কেট স্টাডি। আবার এটাও হতে পারে প্রোডাক্ট কোয়ালিটির কিছু ডিফারেন্স আছে, যেমন মিন্ত্রাতে যে জামা কাপড়গুলো বিক্রি হয় তার যে কোয়ালিটি ফ্লিপকার্ট বা অ্যামাজনে যা বিক্রি হয় তার কোয়ালিটির সঙ্গে অনেক ডিফারেন্স আছে। তো এখানে এখানে দুখানা কি পয়েন্ট বেরোলো, একটা হচ্ছে রেট ওয়াইজ, যে কেউ সেম টাইপ অফ কোয়ালিটির উপরে ডিফারেন্ট রেটে বিক্রি করছে, তার মানে তার ব্র্যান্ড ভ্যালু হাই, যে বেশি রেটে বিক্রি করছে মানে তার ব্র্যান্ড ভ্যালু হাই, তার ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, লোকে তার কোয়ালিটির চেয়ে তার ব্র্যান্ডটাকে বেশি গুরুত্ব দেয়। অথবা এটা মনে করে যে ব্র্যান্ড দিচ্ছে সেই ব্র্যান্ড মানেই কোয়ালিটি ভালো হবে। সো কোম্পানি চুজের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রথম আসছে ব্র্যান্ড ভ্যালু, সেকেন্ড আসছে নাম্বার অফ স্টোরস,
কতগুলো জায়গাতে বিক্রি করছে। যেমন আমরা যেটা অ্যাজ ইউজুয়াল বলতে পারি, যে যদি কোনো বড় ব্র্যান্ডের কথা বলি, যেমন আমরা জানি এখানে টাটা একটা টাটা ক্লিক একটা শপিং সাইট, সেটা কিন্তু খুব একটা আমাদের মধ্যে পপুলার নয়, কারণ তার রিচ অতটা জায়গায় এসে পৌঁছয়নি। তার থেকে বেশি আমরা অ্যামাজনকে প্রেফার করি, কারণ অ্যামাজনের রিচ এই সমস্ত জায়গাতে পৌঁছে। সেই কোম্পানির নাম আমি জানি। যদি কোনো চেন স্টোরের কথা বলি, রেস্টুরেন্ট চেন, ডিফারেন্ট মেনল্যান্ড চায়না, ডিফারেন্ট যে রেস্টুরেন্ট চেন গুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় তার স্টোর আছে, সেখানে বিভিন্ন জায়গায় দোকান আছে, রেস্টুরেন্ট গুলো আছে, সেখানে আমরা যাই অ্যাজ ইউজুয়াল, তাদেরকে চিনি, আমাদের কাছে খুব একটা পপুলার ফেস। তো একটা ম্যাটার করে কতগুলো জায়গায় তার বেচার ক্ষমতা আছে। মানে আমি একটা ওয়েবসাইটে দেখলাম একটা কোম্পানি, সেই কোম্পানির 250টা স্টোর আছে অ্যাক্রস 2 কান্ট্রিজ। আবার একটা কোম্পানিতে ঢুকলাম, সেখানে ঢুকে দেখলাম তার 70টা স্টোর আছে অ্যাক্রস 5 কান্ট্রিজ। তো আমি যে 200টা স্টোর আছে 2 কান্ট্রিজ, তার থেকে বেশি ভ্যালুয়েবল হচ্ছে যার 5টা কান্ট্রিতে 70টা স্টোর আছে। তার কারণ হচ্ছে রিচ। একজনের রিচ শুধুমাত্র দুটো কান্ট্রির মধ্যে, তার নিজের কান্ট্রি, তা ছাড়া আরেকটা কান্ট্রি, আর আরেকটা ব্র্যান্ডে তার 5টা কান্ট্রিতে 70টা দোকান আছে, তারপর তার রিচটা ওই 5টা কান্ট্রিতে আছে, তবে সেই 70টা স্টোর চালাতে পারছে। তো ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে যার 70টা স্টোর 5টা কান্ট্রিতে আছে, তার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি হবে, কারণ তার ব্র্যান্ড অনেক বেশি লোক জানে। যার 200টা স্টোর আছে, তার ইনটেক ক্যাপাবিলিটি বেশি, মানে সে আমার কাছ থেকে বেশি প্রোডাকশন নিতে পারে, বেশি মাল বিক্রি করতে পারে, কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু হাই হবে না, কারণ তাকে ওই দুটো কান্ট্রির মধ্যেই মাল বেচতে হবে। 200টা স্টোর আছে, সেই অনুযায়ী তাকে মাল নিতে হবে। 200টা স্টোরকে মাল নিতে গেলে তার ব্র্যান্ড ভ্যালু ওই দুটো কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ অতটা হবে না। তো এগুলো কাইন্ড অফ মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চের প্রথম ধাপে আমাদের জানতে হবে কি কি বড় বড় ব্র্যান্ড আছে। বড় বড় ব্র্যান্ডের মধ্যে কিছু কিছু চেন রিটেল স্টোর আছে, যেমন আমি ইউএসএ বেসেই বলছি, কারণ এখন ইউএসএ টাই ফোকাসড। তোমরা যেখানে ইন্টারভিউ দিতে যাও না কেন, সে মার্কেটিং এ যাও বা মার্চেন্ডাইজিং এ যাও, তোমাদের ফার্স্ট ফোকাস করবে ইউএসএ তে, কারণ ইন্ডিয়া এখন কোমর বেঁধে নেমেছে ইউএসএ তে বিজনেস করার জন্য। যেখানেই যাও না কেন, ইউএসএ হচ্ছে প্রায়োর টার্গেট। তো আমি সার্চের কথা বলেই দিচ্ছি যে কোন কান্ট্রি নিয়ে কাজ করতে হবে। ইটস নান বিকজ অফ ইউএসএ ছাড়া কেউ নেই এখন কাজ করার মতো জায়গায়। তো ইউএসএ পোর্শনে পুরো যে চেন স্টোর গুলো আছে, আমার মেসিস মেসিস হচ্ছে একটা ওয়েবসাইট, যে হচ্ছে একটা মাল্টি ব্র্যান্ড ওয়েবসাইট। সে মাল্টি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে, সেখান থেকে তুমি লটস অফ ব্র্যান্ড পাবে, যেগুলো ইউএস এর খুব ফেমাস ব্র্যান্ড। তোমরা যারা মার্কেটিং এ কাজ করো, মার্চেন্ডাইজিং এ কাজ করতে যাও, তোমরা কিছুদিন মেসিস নিয়ে কাজ করো, মেসিস খোলো, মেসিস খুলে দেখো তাদের লেদার গুডস এর কি কি ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড গুলো কি বিজনেস করছে, কোম্পানিগুলো কি কি, তারা কি ধরনের স্টোর আছে, কি ধরনের বিজনেস করে, টাইপ অফ কোম্পানি তোমাকে স্পেসিফাই করে দেবে তুমি কাকে নেবে কাকে নেবে না। আমি খুব হাই ভ্যালু কোম্পানিতে কাজ করার আমার পোটেনশিয়াল যদি না থাকে, আমি 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 সেখানে চেষ্টা করবো না। আমি মিডিয়াম স্কেলে কোম্পানি যাব যেখানে আমি কাজ করতে পারবো। তো এই সেগ্রিগেশনের টপিকটা কোম্পানি বলে দেবে। তা ফার্স্ট হলো কিওয়ার্ড সার্চিং, তারপরে আসছে আইডেন্টিফিকেশন আর সেগ্রিগেশন। আইডেন্টিফিকেশন আর সেগ্রিগেশন এই দুটোই ডিপেন্ড করছে কোম্পানি তোমাকে কতটা ডেটা প্রোভাইড করছে। আর তার আগে আমি তোমাদের বলে দিলাম তোমাদের নিজেদের ডেটাবেস, মানে নিজেদের পোটেনশিয়ালটাকে ডেভেলপ করার জন্য, যে তোমরা ডেটাবেসটাকে কিভাবে সেপারেট করতে পারবে, বা তোমাদের নলেজটা মার্কেটে। তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি একটা কোম্পানিকে কেন চুজ করবে, এই যে লেদার গুডস কোম্পানি তুমি অ্যাপ্রোচ করছো, কেন অ্যাপ্রোচ করছো, হোয়াই? তো তোমার একটা বেসিক ধারণা না তার বিজনেস করার ক্ষমতা আছে, তাই আমি অ্যাপ্রোচ করছি, সে চাইলে কাজ করতে পারে আমাদের সঙ্গে, তার প্রোডাক্ট কোয়ালিটি ওয়াইজ বা তার এতগুলো স্টোর আছে, তো আমরা যদি একে অ্যাপ্রোচ করি আমাদের সঙ্গে কাজ করলে আমরা লাভবান হবো। এটা একজন ফ্রেশার্সের কাছ থেকে সে যদি শুনতে পারে, তার কাছে ব্যাপারটা খুব রেডিমেড মনে মনে হবে না, তার কারণ তোমার যদি তার পিছনে কিছুটা স্টাডি থাকে। তার কারণ তোমার স্টাডি থাকলে তুমি বুঝতেই পারবে, হ্যাঁ ঠিক আছে তুমি এই কোম্পানিটাকে চুজ করেছো কিছু ক্রাইটেরিয়ার বেসিসে। ক্রাইটেরিয়া গুলো তোমাকে সে প্রশ্ন করতে পারে, কোন ক্রাইটেরিয়ার বেসিসে কোম্পানিটা চুজ করলে, তখন তুমি বলতে পারবে মুখে যে এর 200টা স্টোর আছে, বা এ 5টা কান্ট্রিতে বিজনেস করে, বা এর ব্র্যান্ড ভ্যালু ভালো, এ ইউএস এর এতগুলো যে অনলাইন পোর্টাল আছে, অনলাইন পোর্টালের মাল বিক্রি করে, তাহলে এ যথেষ্ট ভ্যালুয়েবল কোম্পানি। সবচেয়ে বড় কথা হচ্ছে জানা। তো বড় জানি আমরা জানি এগুলো বড় ব্র্যান্ড, এগুলো ছাড়াও ব্র্যান্ড আছে যারা বিজনেস করে ইন্ডাস্ট্রিতে, সেগুলো সম্বন্ধে জানাটা খুব ইম্পর্টেন্ট। এই জানাটা হচ্ছে অর্ধেক ইমপ্রেশন ক্রিয়েট করে দেবে যে তুমি কতটা জানো, তুমি কোন কোন ব্র্যান্ড সম্বন্ধে জানো। যখন তুমি বলতে স্টার্ট করবে তখন তারা বুঝে যাবে না তোমার স্টাডি আছে, এই ব্যাপারটা নিয়ে তুমি স্টাডি করেছো, তবেই না তুমি কথাগুলো বলছো। তো এটা একটা গুড পজিটিভ পয়েন্ট।
মার্কেটিং এর ক্ষেত্রে, আমি কিন্তু পুরোটাই মার্কেটিং এর ক্ষেত্রে বলছি। এই মার্কেটিং এর পোর্শনে এখানে গেল এগ্রিগেশন। নেক্সট টপিক আসছে যে তোমার প্রেজেন্টেশন স্কিল। তুমি যে প্রেজেন্ট করবে তোমার কোম্পানিকে, তুমি কি প্রেজেন্ট করবে। প্রেজেন্টেশন স্কিলে আমরা ডিফারেন্ট লেআউটে ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশন আমরা করি, যেটা দেখতে সুন্দর লাগে, ভালো ইমপ্রেশন আসে, সবই ঠিক আছে। টপিকটা কি আছে, আমি কি প্রেজেন্ট করব। তোমাকে যদি বলা হয় তোমার কোম্পানিকে তুমি প্রেজেন্ট করো, তুমি কি প্রেজেন্ট করবে। এট ফার্স্ট থাকবে স্মল ইন্ট্রো। ইন্ট্রোডাকশনটা কোম্পানি তোমাকে প্রোভাইড করবে, বিকজ ইউ আর নিউ টু দ্য কোম্পানি, তো তোমাকে একটা ইন্ট্রো প্রোভাইড করবে। সেই ইন্ট্রোটা তুমি লিখবে, কোম্পানি কতদিন ধরে কাজ করছে, তোমরা কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো, কতগুলো কান্ট্রিতে কাজ করে, কি ধরনের কাজে তোমরা কমফোর্টেবল, তোমাদের কি সোশ্যাল কমপ্লেন্স রয়েছে। এই সোশ্যাল কমপ্লেন্সটা খুব ভাইটাল। কোনো ফরেন বিজনেস, ফরেন মার্কেটে কাজ করতে গেলে সোশ্যাল কমপ্লেন্সটা খুব ইম্পর্টেন্ট। কতগুলো এখন যেটা চলছে, একটা আছে সেডেক্স। যদি তোমার কোম্পানি যদি ট্যানারি হয়, ট্যানারি হলে সেটা আসবে এলডব্লিউজি, লেদার ওয়ার্কিং গ্রুপ। লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফাইড হলে সেই ট্যানারি তুমি প্রেজেন্ট করতে পারবে না, আমার ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপের আন্ডারে আছে। লেদার ওয়ার্কিং গ্রুপ হচ্ছে একটা, এটা তোমরা স্টাডি করে নেবে। লেদার ওয়ার্কিং গ্রুপ এখন খুব ট্রেন্ডি, কারণ লেদার ওয়ার্কিং গ্রুপ ছাড়া এখন কোনো কোম্পানি কাজ করতে চাইছে না। সেকেন্ড আসছে, যদি কোম্পানির ক্ষেত্রে হয়, আসছে সেডেক্স। সেডেক্স এর 3 টাইপস অফ অডিট আছে, 2 পিলার আছে, 3 পিলার আছে, 4 পিলার আছে। যার অডিট যেরকম আছে সে সেরকম ভাবেই প্রেজেন্ট করবে, অথবা শুধু সেডেক্স বলে লিখে দেবে, ও বাকি ডিটেল পরে হবে। শুধু সেডেক্স। সেডেক্স অথেন্টিকেটেড না হলে এখন কোনো কোম্পানি কাজ করতে চায় না। আরেকটা আছে সোশ্যাল অ্যাওয়ারনেস, এসএ 8000। এসএ 8000টা আমাদের ইন্ডাস্ট্রিতে লাগে। আইএসওটা আগে লাগতো, এখনো কিছু কোম্পানির ক্ষেত্রে লাগে, বাট আইএসওটা এখন অতটা ভাইটাল নেই। মানে আইএসওটাকে এসেনশিয়াল কেউ করে এখন নেই, এখন আর নেই। আগে ছিল, এখন আইএসওটা এত এসেনশিয়াল নেই। তো যার যা সার্টিফিকেশন আছে সেই সার্টিফিকেশনটাকে মেনশন করতে হবে ওই ইন্ট্রোতে। ইন্ট্রোটা শর্ট হবে, 200 ওয়ার্ডস এর মধ্যে হবে। 200 ওয়ার্ডস এর মধ্যে আমি কি প্রেজেন্ট করলাম, আমার কোম্পানি কত বছরের পুরনো, আমার কোম্পানি কতগুলো মার্কেটে কাজ করেছে, আমার কোম্পানি কি কি সোশ্যাল কমপ্লেন্স আছে। এরপরে যদি আমার কোনো অথেন্টিকেটেড সাপ্লাই চেইন থাকে, তাহলে সেটাকে আমি মেনটেন করবো, ওখানে মেনশন করবো। বা আমার যদি কোনো ফরেন অফিসেস থাকে, সেটাকে আমি মেনটেন করবো, মানে ওখানে মেনশন করবো যে আমার এতগুলো জায়গায় ফরেন অফিসেস রয়েছে, সেখান থেকে আমি কাজ হ্যান্ডলিং করি বা কিছু। এটা স্মল ইন্ট্রো গেল। নেক্সট অপশনে আসবে ইনফ্রাস্ট্রাকচার। একটা যে সূচিপত্র করে নেবে, সেখানে মেনশন থাকবে, ফার্স্ট থাকবে ইনফ্রাস্ট্রাকচার, তারপর আসবে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি পলিসি, আর তারপরে আসবে সোশ্যাল বা অ্যাওয়ার্ডস, যা যা আছে তোমার কোম্পানি। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোম্পানি বিল্ডিং, তারপর আসবে তোমার যে ওয়ার্কিং এরিয়াস যে ওয়েল লিটেড অর ওয়েল মার্কড বলতে যে যারা সেডেক্স কমপ্লেন্স আছে তাদের হচ্ছে ওয়েল মার্ক থাকতে হবে, মানে হাঁটার রাস্তা, জিনিস রাখার জায়গা, এগুলো সমস্ত একটা সেপারেট করে মার্কিং করা থাকে। তো সেই সমস্ত জায়গার ছবি, তোমাদের যে মডার্ন মেশিনারিজ আছে, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারের মাঝখানে একটা পয়েন্ট, সাব পয়েন্ট অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে মডার্ন মেশিনারিজ। আর ইনফ্রাস্ট্রাকচারের আগে একটা ইনপুট করা যায়, সেটা হচ্ছে মডার্নাইজ ডেভেলপমেন্ট অর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের ক্ষেত্রে তোমরা যেটা পুট করতে পারবে, সেটা হচ্ছে যে এখন যে সমস্ত কোম্পানিতেই রয়েছে ওই যে ক্যাট ক্যাম সিস্টেম রয়েছে, ক্যাট ক্যাম সিস্টেমের একটা প্রেজেন্টেশন থাকবে যে আমি ক্যাট ক্যামে কাজ করতে পারি, তোমরা চাইলে আমি এই প্যাটার্নও তোমাকে সেন্ড, কোনো প্রবলেম নেই। তো এটা একটা ইমপ্রেশন থাকা দরকার। তারপরে ডেভেলপমেন্ট পোর্শনের এই পোর্শনটা যাওয়ার পরে তোমার যদি ডিজিটাইজার থাকে বা অন্য কোনো 3D মডেলার থাকে, সেগুলো ছবি, সেগুলো ডিটেলিং। তুমি যদি কোনো ফ্যাশন ফোরকাস্টিং নিয়ে কাজ করে থাকো, তোমার কোম্পানি যদি প্রত্যেক বছর নতুন রেঞ্জ ডেভেলপ করে থাকে, তাহলে তোমরা যে ডেভেলপমেন্ট করো তোমার শোরুমের একটা ছবি, তার একটা ইমপ্রেশন, গ্লিমস। যদি তোমার ভ্যারাইটি অফ লেদার নিয়ে কাজ করো, সেই টাইপ অফ লেদার্স এর একটা গ্লিম। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গেল। এরপরে আসছে ইনফ্রাস্ট্রাকচার বললাম, বিল্ডিং লেআউট, লোক কাজ করছে। হ্যাঁ, এবার লোক কাজ করছে, এই জায়গাতে একটা অ্যাডিশনাল ফিচার অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে লোক যারা কাজ করছে তারা যেন প্রত্যেকে পিপি পরে থাকে। পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টটা শুধুমাত্র করোনা সিজনে সবাই ব্যবহার করছে এরকম ব্যাপার নয়। অ্যাজ পার সেডেক্স নর্মস প্রত্যেক ওয়ার্কার পার্সোনাল প্রোটেকশন অবশ্যই ইউজ করবে। পার্সোনাল প্রোটেকশনের মধ্যে এসেন্সিয়াল হচ্ছে পলিউশন মাস্ক, হাতে হ্যান্ড গ্লাভস, আর তার সঙ্গে রয়েছে যে এরিয়া রয়েছে সেই এরিয়া যেন ওয়েল ভেন্টিলেটেড হয়। তো এই 3টে পোর্শনের ছবি যতটা কভার করা যায় ততটা ইটস আ গুড ইমপ্রেশন।
যে তুমি তোমার কোম্পানি দেখাতে চাইছো, অন্তত ছবিতে যেন থাকে। কোনো কোম্পানি কাজ করে না, বাট আমরা ছবিতে দিই, সবাই পিপি পরে কাজ করছে আর টাইপ অফ থিং। তো এবার এই ছবিগুলোকে তুমি একটা সেগ্রিগেট করে লাইনে সাজাতে হবে। ফার্স্ট আসবে কাটিং ডিপার্টমেন্ট, তারপর আসবে তোমার প্রোডাকশন, তারপর আসবে প্যাকেজিং। এই তিনটে পোর্শন আলাদা আলাদা করে সেগ্রিগেট করতে হবে প্রেজেন্টেশন, যাতে প্রেজেন্টেশন যে দেখছে তার কাছে একটা ড্র লাইন ক্রিয়েট হয় যে তোমার কাজের ওয়ার্কিং প্রসেস, যে তুমি এইভাবেই দিচ্ছ ফার্স্ট ডেভেলপমেন্ট, তারপরে দিচ্ছ কাটিং। সোর্সিং এর একটা পোর্শন তো এখানে থাকে, কিন্তু আমাদের দেওয়ার দরকার পড়ে না কোম্পানি প্রেজেন্টেশন, তো সেটা দিলে। তারপরে চলে গেলে তোমার প্যাকেজিং পোর্শনে, যেখানে মাল প্যাকেজিং হচ্ছে। প্যাকেজিং পোর্শনে ডিউমিডিফায়ার রয়েছে, যেখানে ডিউমিডিফাই করে সিগমেন্ট করা হয়। তো এই মেশিন গুলো সম্বন্ধে তোমরা লিখে রাখো, এই মেশিন গুলো সম্বন্ধে কিছু কিছু ডিটেল তোমাদের জেনে রাখা ভালো। কোথাও কোনোদিন কাজে আসবে এ কথা আমি বলবো না, বাট নলেজ ইজ ওয়েল, জেনে রাখা ভালো। ডিউমিডিফায়ার এসেন্সিয়াল ইন প্যাকিং ডিপার্টমেন্ট। কাটিং, এবার মেশিনারিজ এর ক্ষেত্রে প্রোডাকশন লাইন যখন তুমি দেখাচ্ছ তখন মেশিনারিজ খুব ভাইটাল। কোন কোন কান্ট্রির কোন যে যে দামি মেশিনারিজ গুলো রয়েছে সেগুলোকে তুমি যতটা পারবে ওখানে ফোকাস করতে হবে। যে সমস্ত মডার্ন টাইপ অফ মেশিনস যারা তুমি প্রেজেন্ট করতে পারো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে, যেমন 2-3 টাইপস অফ স্টিচিং মেশিন, ইনক্লুড আ কম্পিউটার স্টিচিং মেশিন, অটোমেটিক গ্লুইং, এজ ফোল্ডিং, জিপার বাইন্ডিং, যা যা মেশিনারিজ রয়েছে, ইভেন পাইপিং সেটিং এর যে মেশিন রয়েছে, বাইন্ডিং এর যে মেশিন রয়েছে, এই সমস্ত কিছু তুমি অ্যাড করতে পারো ওখানে। যে একটাই পেজ ছবি থাকবে যেখানে গ্লিমস থাকবে এভরি মেশিনের, যে তুমি কতটা আপগ্রেডেড সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে একটা পেজের মাধ্যমে। প্রেজেন্টেশন বড় হওয়া চলবে না, খুব বেশি হলে 5 থেকে 7 পেজ, তার বেশি পেজ পড়ার ধৈর্য কারোর থাকে না। তো 5 থেকে 7 পেজের মধ্যে যতটা পারবে নিজেদেরকে প্রেজেন্ট করলে, এটা তোমার কোম্পানি প্রোফাইল। এর সঙ্গে যেটা তুমি অ্যাডিশনাল অ্যাড করতে পারো, অ্যাডিশনাল 3 পেজেস অফ ইওর ওন ডেভেলপমেন্ট। ফ্যাক্টরির যদি কিছু নিজস্ব ডেভেলপমেন্ট থাকে, একটাতে ব্যাগ, একটাতে এসএলজি, আর একটাতে তোমার কোনো মেন্স বা অ্যাক্সেসরিজ যদি আদার্স কিছু থাকে সেটাকে প্রেজেন্ট করো। এবার সেটাকে তোমরা নিজেরা ভেবে ডিসাইড করো, নিজেরা প্র্যাকটিস করো যে তোমাকে যদি প্রেজেন্ট করতে হয় তুমি কিভাবে প্রেজেন্ট করবে, কোনটা দেখতে সুন্দর লাগছে। তো প্রেজেন্টেশন স্কিল হয়ে গেল। মার্কেটিং এর ক্ষেত্রে আর কিন্তু তোমাদের কোনো এক্সট্রা পোটেনশিয়াল লাগছে না। হ্যাঁ, আর একটা পোটেনশিয়াল লাগবে, সেটা হচ্ছে ফোনে ইংলিশে কথা বলা যতটা প্র্যাকটিস করতে পারবে ততটা বেটার হবে। কারণ আমি এটা চাই যে যদি কোম্পানি তোমাকে বলে ইউএস এর মার্কেটে কোনো জায়গাতে ফোন করে কথা বলতে হবে, বা ইউকে তে কোথাও ফোন করে কথা বলতে হবে, ইটস এ নাথিং বাট ইটস এ টাফ জব। কারণ ওরা কথা বলে, আমি তো ফোনে কথা বলেছি, ওরা যখন কথা বলে ওরা এতটাও ফ্লোতে বলে না যে আমরা বুঝতে পারবো না। ওখানে ম্যাক্সিমাম কলই রিসেপশনে যায়, রিসেপশন থেকে ফোন ধরে খুব সুন্দরভাবেই কথা বলে ওরা, এবং ওরা যে ইংলিশটুকু বলে সেটা খুব পরিষ্কার বোঝা যায়। তুমি যা বলবে সেটাও তারা ভালো করে শোনে, শুনে সেটা রিপ্লাই দেয়। তো শান্তভাবে কথাটা শুনতে হবে, শুনে তার রিপ্লাইটা নিজের মতো রেডি করে শান্তভাবে দিতে হবে। এখানে কোনো তাড়াহুড়ো নেই। তো নিজেদের মধ্যে তোমাদের যে গ্রুপ তৈরি করো, গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করো। হাসাহাসির কোনো ব্যাপার নেই। আমিও যখন ইংলিশ বলি তাতে যে 5টা ভুল হয় না এরকম কোনো ব্যাপার নেই, বাট ইট ডাজন্ট ম্যাটার। বায়ারদের কাছে এটা ম্যাটার করে না। আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলছি সাবজেক্টটা ম্যাটার করে। আমি যেটা বলতে চাইছি আমার অপোজিটে যে আছে সে সেটা বুঝতে পারলে হলো, এমনটা যেন না হয় সে বুঝতে না পারে। রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দিই। আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ লোকজন আছে যারা কাজ করছে। তারা অন্য একটা কোম্পানির হয়ে আমাদের এখানে কিউসি করে। বেসিক্যালি তারা ইংলিশও বোঝে না, তারা চায়না ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। তো তাদের সাথে আমাদের ডে বাই ডে ডিল করতে হয়, ডে বাই ডে এভরিডে ডিল করতে হয় তাদের সঙ্গে। তারা আমাদের উইচ্যাটে লেখে, উইচ্যাটে লিখে আমরা আমাদের ট্রান্সলেট করে পড়তে হয়। আমরা ইংলিশে লিখি, তারা সেটা ট্রান্সলেট করে পড়ে। সেই চায়না লোকগুলো আমাদের যে ওয়ার্কার আছে তাদের সঙ্গে ডিল করে। কি করে ডিল করে না, শুধুমাত্র গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তারা চায়নাতে বলে, বাংলাতে ট্রান্সলেট হয়, বাংলাতে ট্রান্সলেট করে সে একটা ওয়ার্কারকে বোঝায়। অ্যামেজিং। বাট আমাদের ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা আছে ইভেন তারাও নিজেদের ফোন থেকে ট্রান্সলেট ইউজ করে তাদেরকে বোঝায় চায়নাতে। ইটস রিয়েলি অ্যামেজিং দ্যাট যে আমরা এমন একটা লেভেলে কাজ করছি যেখানে একজন ওয়ার্কার, যে আমার ফ্লোর ওয়ার্কার, যে হয়তো খুব বেশি হলে মাধ্যমিক পাস, যে ছেলে বা যে লোকটা বা যে মেয়েটা কাজ করছে, সেও নিজেকে এই লেভেলে আপগ্রেড করেছে। সে কমিউনিকেট করার জন্য নিজের ফোন, নিজের ইন্টারনেট ইউজ করছে, ট্রান্সলেট ইউজ করছে ওই চায়না লোকটাকে তাদের নিজের বক্তব্য বোঝানোর জন্য। তো এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম এই কারণের মধ্যে তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা জেনারেট করো যে আমার দরকার, আমার প্রয়োজন, আমাকে করতে হবে।
তো যখনই এটা তোমার মনে আসবে, নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে তোমাদের মধ্যে কিন্তু এই এই জিনিসটা আসবে না যে কেউ একটা ভুল ইংলিশ বললো বা একটা গ্রামাটিক্যাল এরর বললো তোমার হাসি আসবে না। হাসি আসার দরকার নেই, নিজেদের ফ্লোটাকে মেনটেন করো। যতক্ষণ কথা বলছো নিজেদের ফ্লোটাকে মেনটেন করো। আই ক্যান গ্যারান্টি দিই, তোমরা 1 মাসের মধ্যে সপ্তাহে যদি 3 দিন করেও ট্রাই করো, এই 1 মাস পরে যখন কারোর সাথে যাবে না, নিজেদের মধ্যে এই নির্মূলতাটা আসবে না যে আমি বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, আমি ইংলিশ বলতে গেলে আমার দুটো ভুল হয়ে যাবে। তোমার কথার ফ্লোতে সে গ্রামারটাও পারবে না ধরতে, তোমার সামনে যে লোকটা আছে। ইভেন যারা লেখে, মেল লেখে, ইউকে ইউএস এর মতো লোক যারা লেখে, যদি আমি ঠিকঠাক ভাবে দেখি, তারা ম্যাক্সিমাম গ্রামারের কেউ তোয়াক্কাই করে না, গ্রামার লেখে না। অত লেখার সময় নেই, 1 লাইন 2 লাইন একটা মেলে রিপ্লাই হয়, তার মধ্যে হাফ গ্রামার থাকে, হাফ বুঝতে পারি, হাফ বুঝে নিতে হয়, কিন্তু বুঝতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমরা তো ইংলিশে অনেকটা বেশি জানি, যে আমরা গ্রামার জানি, আমরা ওয়ার্ডের মানে ওয়ার্ড গুলোকে ভালোভাবে প্রেজেন্ট করি, ঠিকঠাক ভাবে একটা সেন্টেন্স লিখি, ওরা সেটাও লেখে না। তো আমার বলার কথা হচ্ছে, যখন মার্কেটিং এ কাউকে নেবে, তাকে দুটো জিনিস, তোমার সামনে যে ইন্টারভিউয়ার বসে আছে, দুটো জিনিস দেখবে। তোমার মধ্যে পোটেনশিয়ালের দিকে কয়েকটা পোর্শন দেবে। একটা হচ্ছে তোমার ইংলিশ স্কিল, একটা রাইটিং থাকে, আর একটা স্পিকিং থাকে। এই দুটো স্কিল আছে, এই দুটো স্কিলে মোটামুটি উদরে যাওয়া যেতে পারে। কারণ আমাদের এখানে কোম্পানি ম্যাক্সিমাম বাঙালি কোম্পানি, কিছু আছে তারা ইংলিশে ইন্টারভিউ নেয়, তারা অন্তত নেওয়ার চেষ্টা করে, কারণ তারা জানে আমি কলকাতায় বিজনেস করছি, তো আমাকে বাংলাতে ইন্টারভিউ নেওয়াটা তাও একবার ট্রাই করে দেখে, যাতে তোমার ইংলিশ স্কিলটাকে তারা বুঝতে পারে। তো তোমার মধ্যে কিছুটা পোটেনশিয়াল থাকলেই হবে, ইউ জাস্ট নিড টু শো সামহাট একটা নিজের কিছুটা একটা পোটেনশিয়াল তোমাকে দেখাতে হবে, অন্তত তোমার চেষ্টাটা তাকে দেখাতে হবে যে তুমি চেষ্টা করছো, আরো ডেভেলপ করবে টাইম টু টাইম। এটা একটা গেল। মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো আলাদা। কোনো কোম্পানি, আমি এখনো একই কথা বলছি, কোনো কোম্পানি স্টার্ট আপে কাউকে মার্চেন্ডাইজিং এ রিক্রুট করে না, অন্তত আমাদের মতো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। কারণ তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। স্পেসিফিক ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন এভরিডিআই এনআইএফটির মতো পলিশড নয়, বাট স্টিল আমি মনে করি প্রপার গ্রুমিং এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরাও প্রেজেন্ট করতে পারবে। অ্যাজ অফ নাও আমি জানি তারা প্রেজেন্ট করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। সেই চেষ্টাটা আমি দেখতে চাই। আমার কোম্পানিতে মার্কেটিং এর হয়তো পসিবলি লোক লাগতে পারে, সেটা পরে ভেবে দেখা যাবে, কিন্তু তার আগে তোমাদের নিজেদের প্রিপেয়ার হওয়া উচিত। আর এই প্রিপারেশনটা তোমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। এটাও হতে পারে উইদিন 15 ডেজ আমরা আবার কথা বলবো, তখন আমি তোমাদের সাথে কথা বলবো ইন্ডিভিজুয়াল, যাতে আমি বুঝতে পারি তোমাদের রেডি তোমরা কতটা হয়েছো। তোমাদেরকে তখন প্রশ্নের উত্তর দিতে হবে, সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকে জানবো। তোমাদের উত্তরটাই ডিপেন্ড করবে তোমরা কতটা রেডি হয়েছো তোমাদের রেজাল্ট। মনে করো রেজাল্ট, ইটস দ্য এক্সাম। এখন তো সবাই আমরা ঘরে বসে আছি, আমরা কিন্তু ঘরে বসে থাকি না। ট্রাস্ট মি, আমি সকাল থেকে ঘরে বসে আছি, আমাকে অফিসের কাজ করতে হয়েছে, মেলস করতে হয়েছে, কিছু ইন্টারনেটে সার্চ করতে হয়েছে, আমি সারাদিন কিন্তু ঘরেই বসে রয়েছি। ইটস মাই লেজার টাইম। সেই টাইমটাকে আমি একটু ওয়েস্ট করিনি, বিকজ 24 আওয়ার্স আমার হাতে আছে, ঘুমের সময় আর বাড়ির লোককে দেওয়ার সময় ছাড়াও আমার জন্য কিছুটা সময় থাকে। তো সেটাকে মুভি দেখে কাটানোর মতো ধৈর্য এই 3 মাসে শেষ হয়ে গেছে। তো এখন একটা দিন ছুটি মানে খুব বিরক্ত লাগে, আর সময় কাটানো। তো সেই জন্য আমিও বলবো তোমাদেরকে নিজেদেরকে আরো বেশি ইনভলভ করতে সাবজেক্টের মধ্যে। এই যে টপিকগুলো আমি বললাম, এগুলোতে নিয়ে নিজেরা রিসার্চ করো, রিসার্চ করতে করতে দেখবে একটা মজা পাবে, যে বাহ এই জিনিসটা তো বেশ সুন্দর, দেখি। আর যে ডিজাইনিং এর কথা প্রথমে বলতে গিয়ে আমি আমি অবলিগেট করে গেলাম, এই ডিজাইনিং এর একটা পোর্শন আছে, তুমি আগে সার্চ গুলো করো। তখন দেখবে তুমি যে ডিজাইন নিয়ে এতদিন ভাবছিলে, যে চিরাচরিত ডিজাইন ধারণা, আমরা যা কনসেপ্ট দেখি, এখানে গুগল সার্চ করে যে ব্যাগের ছবি দেখি, আর অ্যাকচুয়ালি যে ব্যাগ লোকে কিনছে, কোথায় ডিফারেন্সটা আছে। তোমাদের এই ডিজাইন গুলো কতটা মেটেরিয়াল স্পেসিফিক হওয়া উচিত, কতটা ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত, কোন টাইপের হওয়া উচিত, কোন এজ গ্রুপের জন্য কোন ব্যাগটা আছে, এর জন্য দরকার হচ্ছে স্টাডি। ডিজাইনিং নিয়ে তখনই ভাববে, ফোরকাস্টিং নিয়ে তখনই ভাববে, কালার নিয়েও তখনই ভাববে, যখন তোমার কাছে একটা ব্রিফ ধারণা হবে যে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লোকে কি কিনছে। লোকে কি কিনছে সেটা জানাটা আমাদের কাছে মোস্ট ভাইটাল। বিকজ তুমি যে ডিজাইনটা করছো, এটা নিজের ঘরে সাজিয়ে রাখার জন্য নয়, ইউ আর ডিজাইনিং টু প্রেজেন্ট। প্রেজেন্ট টু হুম? টু ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে তোমার যদি ইন্টারন্যাশনাল মার্কেট সম্বন্ধে ধারণাই না থাকে, তুমি যে ডিজাইনটা আমাকে দেখাবে, সেই ডিজাইনটা আমার কেন পছন্দ হবে? আমি তো লাস্ট 8 বছর ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিজাইন নিয়ে হ্যান্ডেল করছি, তোমার ডিজাইনটা আমার পছন্দ হবে না। তোমার ডিজাইনটা দেখে মনে হবে এটা ভেরি বেসিক, এই নিয়ে আমি কি করব? কোনো নতুনত্ব দরকার। এই নতুনত্বটা তুমি আনবে কোথা থেকে? আমার কথা শুনে তুমি আকাশ থেকে পড়বে, এই নতুনত্ব কোথা থেকে আনবো আমি? এই কারণেই বলছি, প্লিজ স্টাডি।
তুমি যত বেশি মার্কেট স্টাডি করবে, এই নেটে গুগলে ছবি সার্চ করে কোনো লাভ নেই। গুগলে ছবি যেটা দেখাবে সেখানে না তোমাকে দাম দেখাবে, না তোমাকে কোন এজ গ্রুপের জন্য দেখাবে, না দেখাবে সেটা মানে কোন সিজনের জন্য বিক্রি হয়েছে। এখানে কিছুই দেখাবে না, তোমাকে কিছু ছবি দেখাবে শুধু। তুমি সার্চ করবে SS21 হ্যান্ডব্যাগ, SS21 হ্যান্ডব্যাগ তুমি দেখো, প্রচুর হ্যান্ডব্যাগ পেয়ে যাবে গুগলে। কিন্তু আলটিমেট SS21 কি হ্যান্ডব্যাগ চলছে সেটা আমরা যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছি তারা জানি যে কি ব্যাগ আসতে চলেছে, কারণ আমরা অলরেডি পেয়ে গেছি, ডিজাইন ডেভেলপমেন্ট চলছে। আরেকটা জিনিস আরেকটা ভাবে তুমি পেতে পারো, বিভিন্ন ফরেন কোম্পানি ওদের একটা করে অ্যাড দেয়, ছোট ছোট অ্যাড দেয় ওদের ওয়েবসাইটে, যে কামিং সুন বলে একটা ব্যাগের ডিজাইন আছে। তো তুমি এরকম 15টা ওয়েবসাইট দেখবে, 15টা ব্যাগ যদি পাও তাহলে তোমার কাছে কালেকশনে 15টা ব্যাগ এলো, অথেন্টিকেটেড ব্যাগ, যেটা SS21 মার্কেটে আসতে চলেছে। তো বেসিক্যালি কি নিজেদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা, আমি যে চিরাচরিত সার্চিং করব না সার্চিং এর মধ্যে কিছু মানে নতুনত্ব নিয়ে আসবো। তো এগুলো তোমরা দেখো, আমি পয়েন্ট ওয়াইজ বললাম, কিছু হয়তো এদিক ওদিক হয়েছে, তাহলেও নিজেদের মতো পয়েন্ট গুলোকে সেগ্রিগেট করো, নিজেদের মতো চুজ করো। কিন্তু আমি বলবো তোমরা যারা যারা এখন এই মুহূর্তে মিটিং এ আছো, আমি বলবো প্রত্যেককে ট্রাই করে দেখতে। ইন্টারেস্ট একটা বড় জিনিস। তুমি যদি কখনো মনে করো সার্চ করতে গিয়ে ইউ আর ল্যাকিং ইন্টারেস্ট, ইউ আর নো লঙ্গার টু বি আ পার্ট অফ মার্কেটিং, ইউ ক্যান বিলিভ দিস, 8 ঘন্টা ফ্যাক্টরিতে সারাক্ষণ তোমাকে কম্পিউটারের সামনে বসে এই ওয়েবসাইট সার্চ করে যেতে হবে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে হার্ড রিয়ালিটি বলছি। ইটস আ হার্ড রিয়ালিটি, ইটস এ হেক্টিক জব। 8 ঘন্টা কম্পিউটারের সামনে বসে শুধুমাত্র কোম্পানি সার্চ করে যাওয়া, আর 3 দিন পরে পরে তোমার যে রিপোর্টিং বস আছে তাকে আপডেট দেওয়া, সে তোমাকে জিজ্ঞেস করবে কি কটা কোম্পানি মেল খুঁজে পেলে, এখনো খুঁজে পেলে না? এতদিনে তো তোমার 500টা কোম্পানি চেক করা হতো, এখনো তুমি 100টা করে উঠতে পারলে না, এই কথাটাও শুনতে হবে। 1 সপ্তাহ পরে 1000টা কোম্পানি সার্চ করার পরে কি সার্চ করছো, এগুলো তো কোনো কাজের কোম্পানি নয়, আরো ভালো করে সার্চ করো, এই কথাটাও তোমাকে শুনতে হবে। তো বি প্রিপেয়ার ফর দ্যাট থিং। যাই হোক না কেন, আমি যখন আমাকে বলছি যে এইগুলো কি খুঁজে বের করেছো, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, তখন এই প্রশ্নটা করতে হবে, তাহলে স্যার প্লিজ আমাকে গাইড করুন কিভাবে খুঁজবো, মানে কোন কোম্পানিটাকে খুঁজবো, আপনি একটা ক্রাইটেরিয়া বলুন, সেটা ধরে আমি খুঁজবো। পুরো ইন্ডাস্ট্রিতে যত লোক আছে, যদি তোমার পরিচিত কেউ না হয়, যদি তোমার কেউ মুখও না দেখে থাকে, ইভেন আমিও যদি তোমাকে দেখি, আমাদের সবসময় একটা চেষ্টা থাকবে তোমাকে ডিমোরালাইজ করার, কিন্তু তোমার টার্গেট থাকবে নিজেকে ডিমোরালাইজ না হতে দেওয়া। নিজে কখনো ডিমোরালাইজ হবে না। আর তুমি আমার কাজটা টাইমে করে দেবে না, আমি তোমাকে কথা শোনাবো, আই হ্যাভ কমপ্লিট রাইট, কোম্পানি আমাকে সে রাইট দিয়েছে তোমাকে কথা শোনানো, কিন্তু তোমার নিজেকে ডিমোরালাইজ করবে না, নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে হবে যাতে নেক্সট টাইম এই কথাটা তুমি না শোনো। গ্রুমিং মানে তোমাদেরকে প্রিপেয়ার করা নেক্সট ফিউচারের জন্য, নেক্সট ইন্ডাস্ট্রির জন্য। আমি হোপ যে তোমাদের যে নতুন যে কোম্পানিতে যাও না কেন, ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবে, ভালো বস পাবে, এভরিথিং উইল বি গুড। বাট যদি না হয় তখন কি করবে? নিজের কাছে কখনো হাততে নেই, যখনই কোনো জায়গায় বাধা আসে তখনই সেখান থেকে ফাইট ব্যাক করতে হয়। তো ফাইট ব্যাক করার কিছু প্রসেস আমি তোমাদের বলে দিলাম। তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়ার জন্য এই যে নেট সার্চিং এর কথা বললাম, আই থিঙ্ক ইটস এনাফ টু গ্যাদার নলেজ। তোমাদের নলেজের জন্য এটুকু কত বড় হেল্প করবে, তুমি 1 মাস সার্চ করো, 1 মাস সার্চ করার পরে তুমি বুঝতে পারবে যে এটা তোমার নলেজে কতটা হেল্প করছে। ইভেন তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে না, তখন তোমার মনে হবে আচ্ছা হ্যাঁ এই কালারটা কিন্তু আমি দেখছিলাম, এই ওয়েবসাইটে দেখছিলাম, এটা বোধহয় কোচ নিচ্ছে। এই যে কথাটা তুমি যে ইনপুটটা দেবে, ইউ ক্যান ইমাজিন এই ইনপুটটার কতটা ভ্যালু রয়েছে। যখন একটা বোর্ড মিটিং বসে, আমরা যখন ডিজাইনিং মিটিং এ বসি, আমাদের যারা জুনিয়র্স থাকে তারা অনেক সময় বলে হ্যাঁ আমি এই ওয়েবসাইটে দেখছিলাম এই ব্যাগটার এই মডেলটা, এর সঙ্গে আরো একটা পকেট আছে, এই পকেটটা দেখছিলাম উপরে একটা ফেব্রিক ডিজাইন করা আছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তুমি একটা সিম্পল কথা বললে, কারণ তুমি ওয়েবসাইটে দেখেছিলে বা সার্চ করতে করতে দেখেছো। তুমি কথাটা কোন ডিজাইনের উপর বললে, তোমার কোনো সিনিয়র একটা ডিজাইন করেছে, সেই ডিজাইনের উপরে তুমি এই ছোট্ট কমেন্টসটা করলে। তুমি কিন্তু ডিজাইনটাকে এও করলে না, বাট ইউ ইম্প্রোভাইজ দিস ডিজাইন। তুমি ইম্প্রোভাইজ করলে ডিজাইনটাকে, এই পকেটের উপর একটা ছোট্ট প্যাচ ওয়ার্ক করলে দেখতে ভালো লাগতে পারে। তোমার এই ইনপুটটা যে কতটা প্রভাব ফেলতে পারে, মানে তুমি তোমরা কেউ ইন্ডাস্ট্রিতে যাওনি তোমরা বুঝবে না, কিন্তু একটা বিশাল বড় প্রভাব ফেলে। আমরা সবাই চাই এই ধরনের ইনপুটস আসুক, কারণ একটা লোকের পক্ষে টোটাল সমস্ত দিক সার্চ করে সমস্ত কনসেপ্ট মাথায় নিয়ে কাজ করা পসিবল হয় না। সেই জন্যই উই ক্রিয়েট আ টিম, সেই টিমের কাজ হচ্ছে একটা কিছু ডেভেলপমেন্টে হেল্প করা। তো তোমাদেরও এই নলেজটা ওইভাবে হেল্প করবে তোমাকে। যখন তোমাকে কোনো একটা কথা বলবে যে তুমি জানো তো, তুমি সার্চ কখনো কোচের ওয়েবসাইট দেখেছো, তখন তুমি বলে হ্যাঁ দেখেছি স্যার বলুন,
কোচের ওয়েবসাইটে ওই যে একটা ব্যাগ ছিল, বলে হ্যাঁ ওদের ফ্রন্ট পেজে একটা ব্যাগের ছবি আছে মডেলের। এই যে কথাটা তুমি তার কথার সঙ্গে বলছো, মানে এটা যে ইন্টারভিউয়ার তাকে কতটা প্রভাবিত করে তুমি জানো না। তার মধ্যে একটা ব্লাইন্ড ধারণা হয়ে যায় যে ইউ আর আপ টু দিস, তুমি এই জিনিসগুলো দেখেছো, তুমি এতটাই আপডেটেড। বাট জিনিসটা কিন্তু সিম্পল, তোমাকে আমি বলছি জাস্ট কিছু বেসিক স্টাডি করতে। এই বেসিক স্টাডিটাই তোমাদের একটা বিশাল বড় ভিড়। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, টেকনিক্যাল নলেজ, এভরিথিং উইল বি জাজড হোয়েন ইউ আর অ্যাট ওয়ার্ক। ইন্টারভিউ বোর্ডে তোমার টেকনিক্যাল নলেজ একমাত্র প্রোডাকশনে যারা যায় তারা, আর যে ইন্টারভিউ বোর্ডে যদি কোনো সুপার বস বসে তখন সে কিন্তু টেকনিক্যাল নলেজের প্রশ্ন করে, সেটা ভীষণ বিষয় ভিত্তিক হয় অথবা ভীষণ মেটেরিয়ালিস্টিক হয়। যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে যেরকম প্রশ্ন হয়, সেগুলোর উত্তর দিতে না পারলে তোমাকে হেও করবে এরকম ব্যাপার নয়। তোমার ফোকাসটা কোথায় আছে সেখানে তুমি তাকে ট্রান্সফার করে দাও, তোমার ফোকাসটা কোথায় আছে। তোমাকে একটা কথা বলছে, বলতে বলতে প্রোডাকশনের কথা বললো, তখন তুমি কথা বলতে বলতে তুমি এটা বলতে পারো প্রোডাকশনের কথাই যখন হচ্ছে, কোনো কনস্ট্রাকশনের কথা হচ্ছে, তখন তুমি দুম করে সুইচ করে গেলে জানেন তো প্রাদার একটা ব্যাগ আছে, ব্যাগের যে এল গাসেটটা আছে ওখানে দেখলাম মাল্টি কালার গাসেট করেছে, তার সঙ্গে একটা র এজ রয়েছে, এজ কালার রয়েছে ওখানে। এই যে তুমি সুইচ করে গেলে কথাটা, তুমি কিন্তু টপিক থেকে বেরিয়ে গেলে না, তুমি টপিকেই রইলে কিন্তু কথাটাকে সুইচ করলে। সুইচ করলে কোন দিকে? তুমি প্রাদার ব্যাগটা দেখেছো, প্রাদার ব্যাগের গাসেট কনস্ট্রাকশনটা দেখেছো, সেটা তোমার ভালো লেগেছে, তুমি সেটা প্রেজেন্ট করলে। ছোট্ট একটা কথা, এই কথাটা সেই সামনে যে লোকটা বসেছিল, সে যে মেন্টালিটি নিয়ে তোকে প্রশ্ন করতে যাচ্ছে তার মেন্টালিটিটাকেই সুইচ করে দেবে পুরো। তখন বলবে তুমি আর কি কি দেখেছো, তোমাকে প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, তুমি আর কি কি দেখেছো, তুমি তোমার মতো বলো তুমি যা যা দেখেছো। তখন দেখবে কথা বলতে বলতে 10 মিনিটের ইন্টারভিউ 30 মিনিট 35 মিনিট হয়ে গেছে। আর যখন এই ইন্টারভিউটা 10 মিনিট থেকে 35 মিনিট হবে তখন তুমিও ফ্রি হয়ে যাবে, তোমার যে ইন্টারভিউয়ার আছে তার সঙ্গে তুমিও ফ্রি হয়ে যাবে। তখন আর তোমার একটা হেজিটেশন আসবে না, এত ভয় লাগবে না, প্রশ্নের উত্তর দিতে কিন্তু হবে না। তার জন্য নিজের নলেজটা খুব দরকার। আর টেকনিক্যাল নলেজটা তখন লাগবে যখন তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে, কারণ মার্কেটিং হয়ে গেল, মার্চেন্ডাইজিং পোর্শনে আমি এখনো আসিনি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যে ডিজাইনের কথা বলি, ডিজাইনে কিছু কনসেপ্ট অবশ্যই থাকা দরকার। প্রোডাক্ট ডেভেলপমেন্টের কিছু ডিটেল নলেজ তোমাদের থাকা অবশ্যই দরকার, যে এখন কি কনস্ট্রাকশন চলছে। তুমি এমন কোনো ব্যাগ বানাবে না যে কনস্ট্রাকশন অবসোলেটেড অর এখন ইন্টারন্যাশনাল মার্কেটে গ্রান্টেড নয়। তার জন্য তুমি ইন্টারন্যাশনাল মার্কেটটাকে স্টাডি করা দরকার ডিজাইনিং এর আগে। কারণ এখন কিছু কিছু কনস্ট্রাকশন আছে একেবারেই নেই, নেই বললেই চলে। যেমন আমরা কলেজে পড়তে শিখেছিলাম যে ইউ গাসেটের নিচের দিকের পোর্শনে একটা ছেঁড়া জয়েন্ট আছে, এসব কনস্ট্রাকশন এখন চলে না, এখন সব অতীত। এখন শুধু একটা বেস, সিঙ্গেল বেস, একটা গোলমাল, এটাই হচ্ছে একটা হোবো ব্যাগ বলো, হ্যান্ড ব্যাগ বলো, তার কনসেপ্ট। আর যদি ক্রস বডি ব্যাগ হয় সেটা স্ট্রাকচার্ড হবে, তার হচ্ছে এল গাসেট থাকবে, অথবা টি টি গাসেটের মতো কনসেপ্ট দিয়ে নতুন ভাবে, যে টি গাসেট কনসেপ্ট দিয়ে নতুন ভাবে হয়, ট্রিপল গাসেট, ডবল গাসেট, এরকম কনসেপ্ট আসছে। মানে আমরা চিরাচরিত বইয়ে যা পড়ে এসেছি তার থেকে এখন কনসেপচুয়াল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার থেকে এসছে কিন্তু জিনিসটা মডিফাই হয়ে গেছে। তো এইসব কনস্ট্রাকশন নলেজ গুলো তোমার কাছে থাকা দরকার, যে ব্যাগটা দেখতে কেমন হবে, ব্যাগটা দেখতে কেমন হবে এই ভিজুয়ালাইজ যদি তুমি করতে না পারো, তুমি কখনো ভালো ডিজাইন করতে পারবে না। আর ডিজাইন এটা খুব এসেন্সিয়াল, জানো তো ডিজাইনটা কোথায় লাগে। বায়ার তোমাকে কিছু ইন্সপিরেশন ছবি দেবে, বললো আমাকে এই টাইপের কিছু ব্যাগ, তোমার কাছে কি আছে দেখো, তোমার কাছে কি আছে আমাকে বলো। ইন্সপিরেশন মানে এই নয় তোমাকে, তুমি আমার কোম্পানিতে কাজ করলে আমি তোমাকে একটা ডেটাবেস দেবো। ডেটাবেসটা আছে একটা ছবির ডেটাবেসে ছবি আছে অ্যাপ্রক্স 500 থেকে 600 ছবির মধ্যে থেকে তোমাকে ইন্সপিরেশন দিয়েছে, তুমি যে কাস্টমারের কাছে অ্যাপ্রোচ করেছো সে তোমাকে ইন্সপিরেশন দিয়েছে 10টা ছবি। ক্যান ইউ ইমাজিন এই 10টা ছবি মাথায় রেখে এই 600 ছবির মধ্যে থেকে ছবি খোঁজা। সেখানে কিন্তু কোনো সেগ্রিগেট করা নেই, কোথাও সেগ্রিগেট করা নেই, এটা ক্রস বডি ব্যাগ, এটা ইভিনিং ব্যাগ, এটা টোট ব্যাগ, এটা ডাফেল, কোথাও সেগ্রিগেট করা নেই। সব ব্যাগের একটা ডেটাবেস তোমাকে দেওয়া হয়েছে, তুমি কিভাবে চুজ করবে তার থেকে। তাহলে তুমি ভেবে দেখো তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে কতটা ইনক্রিজ করতে হবে। 10টা ছবি মাথাকে ভিজুয়ালাইজ করতে হবে মাথাতে, কনসেপচুয়াল, যে কি কি কনস্ট্রাকশন চেয়েছে, বেসিক্যালি বায়ার কি কি কনস্ট্রাকশন চেয়েছে। একটা প্যাচ ওয়ার্ক, একটা একটা কাপের কনস্ট্রাকশন স্পেশালাইজ লাগলো, সেটা একটা আছে। আরো যদি কিছু স্পেশালাইজ থাকে সেই টাইপের কনসেপ্টটা মাথায় রেখে তোমাকে আমাদের ডেটাবেস থেকে ছবি খুঁজতে হবে। 600টা ছবির ভেতর থেকে 60টা ছবি খুঁজে বার করতে হবে, অথবা 30টা ছবি খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে একটা প্রেজেন্টেশন ফর্ম করে তোমাকে বাইরে পাঠাতে হবে। তো আমি যতটা বললাম কাজটা ততটা ইজি নয়, কাজটা যথেষ্ট টাফ।
ইভেন অনেক সময় এই ধরনের প্রেজেন্টেশন করতে আমাদের সারা দিনও লেগে যায়। তো আমিও চাইবো তোমরাও এই আপ টু দিস লেভেল পর্যন্ত নিজেদেরকে আপগ্রেড করো, যে তোমরা যাতে ভিজুয়ালাইজ করতে পারো কোনো একটা 2D ছবি দেখে 3D ভিজুয়ালাইজেশন, 2D ড্রয়িং দেখে। ভিজুয়ালাইজেশন আর কনস্ট্রাকশন দুটোই ডিপেন্ড করছে তোমাদের নলেজের ওপরে। আর এই নলেজটা তখনই হবে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিফারেন্ট ডিজাইন যখন তোমরা দেখবে যে তারা কি ধরনের কাজ করছে। লোকে তো ছবি দেখে, তুমি গাছের কনস্ট্রাকশন না হয় দেখলে কি আছে, ছবিতে কিছু নেই। সেম লেদার যেটা তুমি দেখতে পাচ্ছ ওয়েবসাইটে, সেই লেদারটা নেক্সট টাইম ফিরে আসবে না, অন্তত নেক্সট 2 বছরের মধ্যে আসবে না, সেই ডিজাইন আসবে না নেক্সট 2 বছরের মধ্যে। অতএব যেটা দেখছো সেটা ভুলে যাও, সেটা হয়ে গেছে। সেখান থেকে ইনপুট কি নেবে সেটা তুমি ভাবো। যেমন না ছবি, প্রত্যেক সিনেমার কিছুটা ব্যাড পোর্শন থাকে, কিছুটা গুড পোর্শন থাকে, তুমি গুড থটস নেবে না ব্যাড থটস নেবে, চয়েসটা তোমার। সেরকমই ব্যাপার, ছবিটা তুমি দেখছো আমিও দেখছি, তুমি ছবি দেখছো ছবিটা কি সুন্দর দেখতে, মেয়েটার সঙ্গে ব্যাগটা খুব ভালো মানিয়েছে, আমি ছবিটা দেখে ভাবছি ব্যাগটার গাছের কনস্ট্রাকশনটা কেমন আছে, ব্যাগটার কালার কম্বিনেশন তার ড্রেসের সঙ্গে যাচ্ছে কিনা। সো থট প্রসেসটাকে চেঞ্জ করো, দেখবে ডিজাইনিং কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে। এতদিন তোমরা যে ডিজাইনিং নিয়ে ভিজুয়ালাইজ করছিলে, দেখো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে, টোটালি চেঞ্জ হয়ে যাবে কনসেপ্ট। যা মার্কেট স্টাডি করছো তার থেকেও আরো বেশি মার্কেট স্টাডি করতে হবে। লোকে কি কিনছে, লোকে কোন কালার পছন্দ করছে, কোন কালার পছন্দ করছে কি করে বুঝবে, লোকে কি কিনছে কিভাবে বুঝবে। প্রত্যেক ওয়েবসাইটে গিয়ে দেখবে কিছু বেস্ট সেলিং ব্যাগ আর কালার থাকে, এই বেস্ট সেলিং পোর্শনটাই হচ্ছে তোমার টার্গেট। তোমার পাখির চোখ হচ্ছে এই যেটা বেস্ট সেলিং বলে কোম্পানিগুলো প্রেজেন্ট করছে তাদের ওয়েবসাইটে। বেস্ট সেলিং মানেই হচ্ছে সেই মালটা সবচেয়ে বেশি দিন ধরে বেশি বার বিক্রি হয়েছে, মানে লোকে ওটা কিনছে। তার কনস্ট্রাকশনটা তুমি নাও, সেটা কি ধরনের কনস্ট্রাকশন, তার ইউটিলিটিস কি আছে, সেটা কতটা ইউজার ফ্রেন্ডলি, তার হ্যান্ডেল কনস্ট্রাকশন কি আছে, এগুলো খুব ভাইটাল। ইউজার ফ্রেন্ডলি ডিজাইন হওয়া খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ সেটাই ইউজার ফ্রেন্ডলি হয় যেটা লোকে ইজিলি ব্যবহার করতে পারে, তার কোনো এক্সট্রা কিছু করতে হয় না, বা সেটা তার ব্যবহার করতে গিয়ে কোনো ল্যাগিং সেখানে কিছু আসে না, কোনো প্রবলেমস আসে না। তো এই বেস্ট সেলিংটা তোমাদের পাখির চোখ হবে, বেস্ট সেলিং পোর্শনটাকে তুলবে, তার কালার গুলোকে দেখবে, তার কনস্ট্রাকশন দেখবে, কি ধরনের চামড়া ইউজ হচ্ছে সেটা আলাদা ব্যাপার, সেটা স্টাডিতে যাচ্ছে। ফোরকাস্টিং স্টাডিতে চামড়া কালার আসবে, কনস্ট্রাকশন কখনো ফোরকাস্টিং স্টাডিতে আসে না। কনস্ট্রাকশন তোমার নিজস্ব কনসেপ্ট, কনস্ট্রাকশন হচ্ছে একটা ডিজাইনারের পরিচয়। তুমি কি ধরনের কনস্ট্রাকশন করবে সেটা ফরেন বাইরের পছন্দ হবে, সেটাই হচ্ছে একটা ডিজাইনের সোল রেসপন্সিবিলিটি, তার ডিজাইনিং এর কনস্ট্রাকশন কেমন হচ্ছে। কারণ তুমি কটা ডিজাইন করবে, সামনে একটা বাঁকা পকেট দেওয়া, অথবা কিছু ক্রিসকস ডিজাইন করা, কিছু প্যাচওয়ার্ক করা, কিছু অর্নামেন্টেশন অ্যাড করা, এটাই তো ডিজাইন না? এটা ডিজাইন নয়, ডিজাইন মানে হচ্ছে কনস্ট্রাকশন। তুমি কনস্ট্রাকশনাল চেঞ্জ কতটা করতে পারবে। আর এই কনস্ট্রাকশনাল চেঞ্জ দুটো জিনিস আমাদের লাগে, একটা হচ্ছে হ্যান্ডব্যাগে, আর দ্বিতীয়টা লাগে হচ্ছে ওয়ালেটে, মেন্স ওয়ালেট। মেন্স ওয়ালেট এতটাই ইভলভ হয়, বেসিক একটা ওয়ালেট তো চলেই, বাট মেন্স ওয়ালেটে সবসময় লোকের নতুন ইন্টেরিয়ার চায়। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি তোমাকে কতগুলো অ্যাজ এ এডুকেশনাল পারপাস আমি স্যারকে কিছু ছবি পাঠাবো ইন্টেরিয়ারের, যাতে তোমাদের কনস্ট্রাকশন সম্বন্ধে ধারণা হয়। তোমরা ডবল জিপ পার্স দেখেছো কেউ? ডবল জিপার পার্স, ডবল জিপার রাউন্ড জিপার বড় পার্স, 19 cm বাই 11 cm পার্স, 4 cm ইন উইডথ, 4 cm বুঝতে হবে, মানে প্রায় 4 থেকে 7.5 cm চওড়া হবে, ডবল জিপার। মেন পার্স না লেডিস পার্স? লেডিস পার্স, আর লেডিসেরই হয়, মেন্স এর ক্ষেত্রে সেটা অর্গানাইজার হয়ে যায়। মেন্স পার্স বলে কোথাও পাবে না, মেন্স পার্স বলে কোনো ওয়ার্ড নেই। ডবল জিপার দেখেছো তো? ডবল জিপার পার্সের এই যে সাইজটা বললাম, এই সাইজটা নিয়ে কখনো চেক করে দেখো, 19 বাই 11 বাই 4। ঠিক আছে। তো এর থেকে একটা ছোট সাইজও আছে, 10, 9, 2। তো 10, 9, 2 বা এরকম একটা আসবে। এই ডবল জিপার পার্টসের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইউটিলিটি অ্যাড করা যেতে পারে। আমার দেখা, আমার কোম্পানি ডেভেলপ করা একটা ডবল জিপার পার্টস আছে, যে পার্টসের একটা পোর্শনে রয়েছে 8টা নোট হোল্ডার, মানে নোট রাখার জায়গা, মানে ওরকম সেগ্রিগেট করা আছে। ট্রিপল গাসেট করে দুটো পোর্শনে রয়েছে। আরেকদিকে রয়েছে আর লটস অফ কার্ড, আই কার্ড উইন্ডো এন্ড এভরিথিং। আমি ইন্টেরিয়রের ছবিটা পাঠিয়ে দেবো তোমাদের দেখার জন্য, যে একটা পার্সের মধ্যে লোকে ম্যাক্সিমাম কি ক্যারি করতে পারে। একটা পার্সের মধ্যে আমাদের অ্যাজ পার আওয়ার ডিজাইন
Anybody can carry a mobile, 42 cards, coins, and note, paper, everything they can hold in a single pass within this 19 by 11 by 4 cm. সো ডিজাইনের কনসেপ্টটা এরকম হওয়া উচিত যে ছোট জিনিস, বেশি ইউটিলিটি, কিন্তু যেন ইউজফুল হয়। ইউজফুল কত, আমি চাই তোমরা ওয়ালেট, পার্স বা হ্যান্ড ব্যাগস এগুলোর ভিতরে ইউজার ফ্রেন্ডলি কথাটা ডিজাইন হওয়া উচিত, সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। তুমি এমন কোনো অর্নামেন্ট ইউজ করবে না যেখানে একটা মহিলা কাঁধে ব্যাগটা নেওয়ার পরে যখন তার কুমের পোর্শনটা রাখবে, এই কুমের পোর্শনটা সেই অর্নামেন্টস উপরে টাচ হয়ে যেন রাব না হয়। আমরা বেসিক্যালি ডিজাইন করার সময় এই কনসেপ্ট গুলো অনেক সময় ভুলে যাই, কিন্তু এগুলো রাখা আমাদের অবশ্যই দরকার। তুমি একটা হোবো ব্যাগ বানাচ্ছো, যে হোবো ব্যাগটা বা শোল্ডার ব্যাগ তুমি বানাচ্ছো, কাঁধে নিল, নেওয়ার পরে সে যে হাতটা রাখবে তো তার লক পোর্শন পড়বে অথবা ফ্রন্টের ফ্ল্যাপ পোর্শন পড়বে। তাহলে সেখানে তুমি এমন কোনো ডিজাইন বা ওরিয়েন্টেশন রাখতে পারো না যেটা তার হাতে রাব হবে বা তার হাতে স্ক্র্যাচ হবে। তো ইটস এ কনসেপ্ট, ইটস এ ভিজুয়াল থিং। তুমি যে ডিজাইনটা করছো সেই ডিজাইনটা নিয়ে নিজেই ভাবো। যদি আমার শোল্ডার ব্যাগের ড্রপ লেন্থ 25 সেন্টিমিটার হয়, 25 সেন্টিমিটার নেওয়ার পরে ব্যাগটা কোন লেন্থে আসবে, সেই লেন্থে আসার পরে সে যখন হাতটা রাখবে, হাতটার কোন জায়গায় পড়বে, সেখানে আমি কি অর্নামেন্ট ইউজ করছি, সেটা তার হাতে স্ক্র্যাচ করবে কিনা, এই জিনিস, এটা একটা কনসেপ্ট। নেক্সট, তুমি যখন ব্যাগটাকে বানাচ্ছো, যদি সেটা সেমি স্ট্রাকচার্ড ব্যাগ হয়, ব্যাগটা যখন সে মাটিতে বা টেবিলের উপর রাখবে, ব্যাগের তলাটা টাচ করছে, তাহলে সেখানে তুমি ওলা প্রোভাইড করবে কিনা, ওলা বা টপ ফিট যেটা বলা হয়, বটম ফিট প্রোভাইড করবে কিনা। যদি প্রোভাইড করো, ব্যাগের সাইজ ওয়াইজ 4টে করবে কি 5টা করবে, ইউ শুড ডিসাইড ইট, নোবডি সাজেস্ট। তুমি ডিসাইড করবে, ডিজাইনার তুমি। যখন তুমি কোনো ডিজাইন প্রেজেন্ট করবে, কখনো ওয়েট করবে না কেউ তোমাকে কোনো ইনপুট দেবে। তোমার করা ডিজাইনের প্রতিটা কথার উত্তর যেন তোমার কাছে থাকে। নিজের করা ডিজাইন নিয়ে নিজে প্রশ্ন করো, এখানে কি কি ল্যাকিংস আছে, কি কি প্রবলেম আছে, নিজে প্রশ্ন করো। তখন তুমি দেখতে পাবে অনেক প্রশ্ন অ্যারাইজ হবে, যে ব্যাগটা এরকম হলে কেন ভালো হতো না, এটা আরেকটু এরকম হলে কেন হতো না। নিজেকে নিজের প্রশ্নগুলো দিয়ে রেডি করো, তারপরে তুমি কাউকে ডিজাইন প্রেজেন্ট করো। কারণ তুমি একটা কথা মনে রাখো, তুমি যে ডিজাইনটা প্রেজেন্ট করছো, ক্রিটিসিজম করার লোক প্রচুর। ডিজাইন সবাই করতে পারে না, কিন্তু ক্রিটিসিজম সবাই করতে পারে। ইভেন তার মধ্যে আমিও একজন। আমি নিজে ডিজাইন করি না কখনো, কিন্তু আমি অন্যকে হেল্প করি ডিজাইন করতে। এইভাবে হেল্প করি, ইটস আ পজিটিভ ভাইব। যে ক্রিটিসিজম ইজ এ ইম্পর্টেন্ট থিং। আমি ফরেন বাইরে ডিল করি, আমি নিজে ডিজাইন করি না, কিন্তু ফরেন ডিজাইন নিয়ে কাজ করি। আমার মধ্যে ডিজাইনের কনসেপ্ট আছে, আমি জানি ডিজাইন কোনটা চলবে কোনটা চলবে না। তো অ্যামেচিওর ডিজাইনার যখন আমার কোম্পানিতে আসে, যারা ট্রেনিং এ আসে এবিডিআই এনআইএফটি থেকে, তারা কিছু ডিজাইনস করে, তাদের ডিজাইনের ইনপুট দেওয়ার দায়িত্ব থাকে আমাদের। যে তারা যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা কেন কোম্পানি নিতে পারবে না, বা কোম্পানির জন্য উপযুক্ত করতে হলে তাকে কি করতে হবে, সেই সাজেশনস গুলো আমরা প্রোভাইড করি। তার কারণ আমরা জানি কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা ভুল কোনটা ঠিক। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে প্রিপেয়ার করছি ওই লেভেলের জন্য যেখানে তোমরা নিজেরা নিজেদের ডিজাইন সম্বন্ধে ওয়াকিবল থাকবে। তো কেউ যদি তোমাকে প্রশ্ন করে, আচ্ছা এটা যে তুমি 25 cm রেখেছো, এটা হাতে লাগবে না, তখন তুমি স্মুথলি বলে দেবে, না লাগবে না, 100% লাগবে না। কারণ তোমার ব্যাগটা, তুমি এটা মাথায় রাখো, ব্যাগটা কিন্তু তখনো পর্যন্ত তৈরি হয়নি, ব্যাগটা তখনো তৈরি হয়েছে। তুমিও ভিজুয়ালাইজ করে ব্যাগটাকে এঁকেছো, আর আমিও ভিজুয়ালাইজ করে ব্যাগটাকে নিয়ে তোমাকে কমেন্টস করছি। দুটোর মধ্যেই ব্যাগটা এখনো ভিজুয়ালাইজেশন পর্যায়েই আছে, ব্যাগটা এখনো প্র্যাকটিক্যাল হয়নি। কোম্পানি এত সহজে কোনো ব্যাগকে প্র্যাকটিক্যাল স্যাম্পল রুমে পাঠায় না কোনো ডিজাইনকে। সেই ডিজাইন নিয়ে অনেক কাটাছেঁড়া হয়, অনেক কিছু হওয়ার পরেই তবে সেটা স্যাম্পল রুমে যায়। তো নিজের ডিজাইনকে স্যাম্পল রুমে দেখার জন্য তোমাদেরকে ততটা আপডেট করতে হবে নিজেদেরকে। আমি বারবার বলছি, এই তিনটে খুব লিঙ্কড। ফার্স্ট হচ্ছে ডিজাইনিং, তারপরে আসছে মার্কেটিং পোর্শন, কারণ এখন ম্যাক্সিমাম কোম্পানি তোমাকে মার্কেটিং এই নেবে। আর থার্ড হচ্ছে মার্চেন্ডাইজিং নাথিং বাট টু হ্যান্ডেল ক্লায়েন্ট। ক্লায়েন্ট হ্যান্ডলিং তোমাকে এখন যদি আমি শেখাইও, তাতে তোমার কোনো লাভ হবে না। কারণ তুমি ফার্স্ট ইমপ্রেশনে কোনো ইন্টারভিউকে এটা বললে হবে না, স্যার আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবো, এটা বলা ইম্পসিবল। কারণ তুমি ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজ না করলে, মানে অন্তত 1-1.5 বছর কাজ না করলে তুমি বুঝতেই পারবে না যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে কি পয়েন্টস কোনগুলো। কনস্ট্রাকশন বুঝতে হবে, ডিজাইনিং বুঝতে হবে, তাদের যে কাজটা স্যাম্পল হ্যান্ডলিং বুঝতে হবে, কিভাবে হ্যান্ডেল করবে তাদেরকে, তাদের কনসেপ্টটাকে তোমাকে বুঝতে হবে। তোমরা এবার বলতে পারো, তাহলে এভরিডে এনআইএফটি থেকে ফার্স্ট মার্চেন্ডাইজিং এ কিভাবে রিক্রুট হয়? রিক্রুটটা হয়তো মার্চেন্ডাইজিং নামে হয়, কিন্তু কাউকে মার্চেন্ডাইজিং এ বসানো হয় না। রিক্রুটটা মার্চেন্ডাইজিং নাম দিয়ে আসে।
ফার্স্ট ফ্রেশার্স যারা এভরিডে এনএফটি থেকে আসে তাদেরকে ওই যে তোমাদের যে কাজগুলো বললাম মার্কেটিং এর পাতি কাজ, ওই মার্কেটিং এর কাজগুলোই দেওয়া হয় তাদেরকে। কিছু ডিজাইনিং তৈরি করতে দেওয়া হয়, তার সঙ্গে দেওয়া হয় কিছু প্রেজেন্টেশন প্রিপারেশন, সোশ্যাল মিডিয়া। প্রত্যেক কোম্পানিরই এখন সোশ্যাল মিডিয়া থাকে, তো সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন ডেভেলপ করা, কনসেপচুয়াল কিছু ডেভেলপ করা, এটাও একটা পার্ট তোমরা নোট করে রাখতে পারো। সোশ্যাল মিডিয়া তোমরা নিজেদের ছবি দিয়ে তো ভালো পোস্ট করো, সেরকম কোম্পানির ছবি দিয়েও পোস্ট করতে হবে কিছু, সেরকম একটা মাইন্ডসেট নিজেদের মধ্যে রাখো। কারণ সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক সময় মানে লোককে প্রেজেন্ট করে থাকি যে ঠিক আছে তুমি নতুন জয়েন করেছো, ওকে তুমি আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে হ্যান্ডেল করো। তো প্রত্যেক কোম্পানির ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া থাকে, লিঙ্কডইন থাকে। লিঙ্কডইন একটা পোর্শন থাকে যেখানে অতটা করা হয় না, কিন্তু ওখানে মেসেজিং এর পোর্শন অনেকটা থাকে। লিঙ্কডইন ছাড়া তোমার রয়েছে ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। ইনস্টাগ্রামে ওমরেদ আর্টেকে তোমরা দেখতে পারবে আমরা প্রায় কিছু কিছু ছবি আপলোড করি। তো এই আপলোডের বেসিক্যালি এগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং গুলো কিছু লোকের উপর দেওয়া থাকে, একজন বা দুজনের উপর। তোমাদেরই সিনিয়র একজন এই মুহূর্তে রয়েছে, তার সঙ্গে আরো এভরিডে এর একজন রয়েছে যারা এই মুহূর্তে আমাদের হয়ে হ্যান্ডেল করে। তো এটাও একটা জিনিস, এটাও একটা কনসেপ্ট যে তোমার সারাদিনের কাজের মধ্যে এটাও একটা ব্যাপার যে তুমি জাস্ট একটা নিজে একটা লেদার করছো বা একটা ড্রয়িং করছো, সেটারই ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিল। তো কন্টিনিউয়াস নিজেদের মুভমেন্টটা, নিজেদের ফুটপ্রিন্টটা সোশ্যাল মিডিয়াতে রাখতে হয় কোনো কোম্পানিকে, যাতে কোম্পানি ওয়েল অ্যাওয়ার থাকে। ওমলেতার টেকো বা তুমি যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির সম্বন্ধে লোকে ওয়েল অ্যাওয়ার থাকে। তার জন্য প্রতিদিন পারলে, আমরা তো চেষ্টা করি প্রতিদিন আপডেট করা, পসিবল হয় না, সপ্তাহে 3 দিন অন্তত করা হয়, যাতে কন্টিনিউটিটা থাকে। সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডেভেলপমেন্টের জন্য নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার রাখা উচিত। যে কোনো কোম্পানির হয়ে সেটাও তোমাকে মানে করতে হতে পারে। এতক্ষণ ধরে আমি যা যা বললাম পুরোটা কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। দেখো এখানে তোমার পড়ার জন্য কিছু নেই, এখানে তোমার পড়ার জন্য কিছু নেই, এটা তোমাকে শেখানোর জন্য কোনো টিচার নেই। এখানে তুমি তোমার নিজের টিচার, তুমি নিজেই নিজেকে শেখাবে, নিজেই নিজেকে জানাবে, কিন্তু পুরো কাজটাই নিজেকেই করতে হবে। সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। আমরা সাজেশন দিচ্ছি, টপিকস দিচ্ছি, নিজেদেরকে প্রিপেয়ার করো। আমি বললাম 15 দিন পরে আমি তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সাথে কথা বলবো, কথা বলে আমি তোমাদের ল্যাকিংস কোথায় আছে আমি বলে দেবো, তোমাদেরকে 100% বলে দেবো। কারণ যদি তোমরা প্রিপেয়ার থাকো তো প্রিপেয়ার হবে, কিছু করার নেই। 15 দিনে এরা It's the কি কি thing. কাজটা করবে সেগুলো একটু বলে দে স্পেসিফিক করে। একটা হচ্ছে ওয়েব সার্চিং। ওয়েব সার্চিং আমি একটা বললাম যে মেসিজ বলে একটা আছে, মেসিজ যে ওয়েবসাইটটা রয়েছে, মেসিজে ঢুকে ওখানে অনেক লেদার গুডস হ্যান্ডব্যাগস এর ব্র্যান্ড পাওয়া যাবে, লটস অফ ব্র্যান্ড। ওটা বেসিক্যালি ইউএসএ বেস। তো ওই ব্র্যান্ড গুলোর ইন্ডিভিজুয়াল যতগুলো পসিবল, যে যতগুলো পারবে সেটা তার পোটেনশিয়াল, যতগুলো ব্র্যান্ড পসিবল তাদেরকে দেখা, সেই ব্র্যান্ড গুলোর ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে ঢুকে তাদের প্রোডাক্টস দেখা, টাইপ অফ প্রোডাক্টস দেখা, পারলে প্রাইস রেঞ্জ দেখা, কি ধরনের প্রাইস আছে, কি ধরনের প্রাইসে মাল বিক্রি হয়। এরপরে আমি প্রাইস নিয়ে পরের দিন কথা বলবো, কারণ প্রাইস নিয়ে আজকে আমি কিছু বলছি না, আগে নিজেদের একটা আইডিয়া হোক, তারপরে আমি প্রাইস আইডিয়াস দেবো। আর এরপরে আমাকে আমার আমার ওই কস্টিং পোর্শন নিয়ে কিছু কথা বলার আছে, যেটা ইন ডিটেলে কথা বলা খুব দরকার। কারণ আমি দেখেছি সিএফটিসি ছেলেরা কস্টিং পোর্শনটাতে মানে ইভেন আমি যখন ঢুকেছিলাম তখন আমিও জানতাম না, আমার পরে যারা ঢুকেছে তারাও জানে না, যে একটা ল্যাকিং পোর্শন থেকে যায়, এফডিএ ছেলেরাও জানে না। তো আমি চাই আমাদের যারা স্টুডেন্টরা কারেন্টলি রয়েছে তারা এক পায়ে এগিয়ে থাকুক, যে আমরা জানি না ওরাও জানে না, তাহলে আমরা একটু অ্যাডভান্স এগিয়ে থাকি, কস্টিং নিয়ে আমরাও কিছু এগিয়ে থাকি একটু। তো এটা নিয়ে আমি পরে, স্যার যদি চান আমি সবাইয়ের সাথেই এটা ডিসকাস করে নেবো কস্টিং পোর্শনটা, কারণ এটা একটা প্রোডাকশনও থাকে। হ্যাঁ, কস্টিংটা প্রোডাকশন পোর্শনও থাকে, তো তাদের ক্ষেত্রেও হেল্প হবে। প্রোডাকশন কস্টিং বলে একটা ব্যাপার থাকে, ম্যান্ডেজ। তো এই কস্টিং পোর্শনটা আমি ওদেরকেও বলতে চাই, কারণ সবার মধ্যে এটা ওয়েল অ্যাওয়ার থাকা উচিত, কারণ কস্ট কাটিং সব জায়গাতে চলছে। তো কস্টিং নিয়ে ওয়েল অ্যাওয়ার থাকলে কি হয়, মানে একটু কম শুনতে হয়, কথাবার্তা একটু কম শুনতে হয় সবাইকে। তো এটা একটা গেল। তো একটা গেল ওয়েব সার্চিং, যেটা আমি মেসিজ বললাম, MACYS অ্যাপোস্ট্রফি এস, মেসিজ। তো মেসিজ হচ্ছে একটা পোর্টাল যেখানে বেসিক্যালি যে মাল্টি ব্র্যান্ড সেল করে, মাল্টি ব্র্যান্ডে খুঁজে ওদের ওয়েবসাইট গুলো দেখা, টাইপ অফ প্রোডাক্ট দেখা, তাদের দামগুলোকে জাস্ট ওয়াচ করা, আর এই যে ব্র্যান্ড গুলোকে দেখছো এই ব্র্যান্ড গুলোকে স্টাডি করা, যে ব্র্যান্ড গুলো কতটা ওয়াইড, কতটা কান্ট্রিতে কাজ করছে, কতটা মানে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের বলার যে নিজেদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট সম্বন্ধে আরো বেশি ওয়াকিবহাল করো। তোমরা নিজেদেরকে যতটা ওয়াকিবহাল করবে ততটা নিজেরাই আপগ্রেড হবে। 15 দিন সময় আছে, শুধু সার্চিং এর কাজটাই করো। আর ডিজাইনিং কনসেপ্ট নিয়ে
কে কি ভাবলো সেটা কোনোদিন পরে জানবো, কারণ ওটা তো আমি জাস্ট বললাম, এই স্টাডিটা করতে করতেই তোমরা ডিজাইন কনসেপ্ট নিয়ে অনেকটা শিখে যাবে যে কি হওয়া ডিজাইনিং, উচিত, মেটেরিয়াল, আমাদের কালার কনসেপ্ট কি সবই হওয়া উচিত, মোটামুটি বুঝে যাবে। সবই জানবে। কিন্তু আমি মেটেরিয়াল কালারের চেয়ে এখন আমি কনস্ট্রাকশনে বেশি জোর দিচ্ছি, কারণ ডিজাইনের জন্য এটা ভীষণ এসেন্সিয়াল। কারণ আমি ওই গুগলের ছবি দেখে কিছু ডিজাইন ইমাজিন করাচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইন দেখে ইমাজিন করা অনেক বেটার। অনেক টাইপ অফ ভ্যারাইটি পাওয়া যাবে, অনেক টাইপ অফ কনস্ট্রাকশন পাওয়া যাবে ওখানে, আমিও ওদের নিজেকে আরো বলি আপগ্রেড করা যাবে। বড় বড় ব্র্যান্ড গুলো দেখে করতে, ইন্টারেস্টে হ্যাঁ বেশি না দেখতেই বলি। হ্যাঁ, কারণ পিন্টারেস্টে বেসিক্যালি অ্যামেচিওর ব্র্যান্ড যারা আছে তারা নিজেদের ছবি আপলোড করে, কিছু ইম্পসিবল প্রোডাক্টস আপলোড করে। যদিও তার থেকে আমরাও ইন্সপিরেশন নিই, কিন্তু আমরা ইন্সপিরেশন নিই, আমরা সেই ডিজাইনটাকে নিই না। আমরা তাদের ইন্সপিরেশনটুকু নিয়ে আমাদের নিজেদের প্রোডাক্টে অ্যাপ্লাই করি। তো পিন্টারেস্টে বেসিক্যালি যা হয়, কিছু অ্যামেচিওর ডিজাইনার্স আছে, ছোটখাটো ব্র্যান্ড আছে যারা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু কিছু অলিক জিনিস তৈরি করে পোস্ট করে। যত বেশি পিন হয় তাদের কিছু একটা বেনিফিট আছে আই থিঙ্ক। তো এক্ষেত্রে পিন্টারেস্টে ফলো করার চেয়ে আমি মোস্ট প্রবাবলি বলি যে তোমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে স্টাডি করো, যার একটা অপশন আমি বলে দিলাম মেসিজ। আর মেসিজ সার্চ করতে গিয়ে তুমি আরো অনেক পোর্টাল পেয়ে যাবে, নর্থস্টর্ম বলে রয়েছে। আস্তে আস্তে আমি পরে দিয়ে দেবো, আগে তোমার মেসিজ ফিনিশ করো, কারণ মেসিজ ইজ আ হিউজ থিং, এখানে অনেক ব্র্যান্ড পাবে। আর ইউকে না? হ্যাঁ, নর্থস্টর্ম ইউকে আছে, নর্থস্টর্ম ইউকে ব্র্যান্ড আছে, ইউকের পোর্টাল, ওই সেলিং পোর্টাল। এছাড়া ইবে আছে, আমাদের জানা ব্র্যান্ডের মধ্যে ইবে আছে, ইবেতেও অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস তাদের সেলিং করে। তবে ইবে ইন্ডিয়া নয়, ইবে ইন্ডিয়া লিখে সার্চ করলে হবে না, ইবে.com এ ঢুকতে হবে, যেটা ইন্টারন্যাশনাল ইবে। তো বেসিক্যালি আগে ওরা মেসেজটা করুক, মেসেজটাই অনেক বড়, মেসেজটাই প্রায় অ্যাপ্রক্স 60টার মতো ব্র্যান্ড রয়েছে, 60টা ব্র্যান্ড রয়েছে ওখানে। আমি কাজ করেছি মেসেজ নিয়ে, জানি। তো মেসেজে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে। তো আগে ওরা এগুলো স্টাডি করুক, স্টাডি করে ওদের 2-3 দিক থেকে ইমপ্রুভমেন্ট হবে। একটা হচ্ছে কনসেপ্ট, কি ধরনের ব্যাগ লোকে কিনছে, আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশনস, কি ধরনের ব্যাগ ইন্টারন্যাশনাল মার্কেটে জেনারেলি চলে। আর থার্ড হচ্ছে ওই যে প্রাইস রেঞ্জেস, কি ধরনের প্রাইসের মাল ইন্টারন্যাশনাল মার্কেটে, মানে ব্র্যান্ড হলে তার দাম কি হতে পারে, সেম কনস্ট্রাকশন নন ব্র্যান্ডেড হলে কি দাম হতে পারে, একটা বেসিক আইডিয়াস, যাতে ইটস আ কমন থিং যে আমি যে ব্যাগটা এখান থেকে এক্সপোর্ট করছি সেই ব্যাগটা কত দামে বিক্রি হতে পারে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে। এছাড়া আরো আরো অনেক কিছু দেখতে পাবে, মডেলস, কালার্স, তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার,